দলিত আদিবাসী সংখ্যালঘুদের অধিকার বিপন্ন, সংবিধানকে হত্যা করা হচ্ছে প্রতি মুহূর্তে, ঠিক তখনই আমাদের কাছে আরো প্রাসঙ্গিক হয়ে উঠেছেন বাবা সাহেব আম্বেদকর। বাবা সাহেবের আদর্শ নিয়েই আমাদের লড়তে হবে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে। আজ আম্বেদকর জন্মজয়ন্তীতে আমাদের সাথে আমরা পেয়েছি সমাজকর্মী শ্রী কুমার রানাকে। কুমার রানা প্রতিচি ট্রাস্ট প্রতিষ্ঠিত প্রতিচি ইনস্টিটিউটের প্রাক্তন প্রজেক্ট ডিরেক্টর, এশিয়ান ডেভেলপমেন্ট রিসার্চ ইনস্টিটিউট পার্টনার, অনারারি ফেলো। তার গবেষণার ক্ষেত্র দলিত ও আদিবাসী সমাজ। প্রধানত তিনি প্রত্যক্ষ সমীক্ষামূলক গবেষণার সঙ্গেই যুক্ত। তার প্রকাশিত বইগুলির মধ্যে রয়েছে অক্ষরের ক্ষমতা, ক্ষমতার অক্ষর, ঘর ছাড়াদের গ্রাম, আধিপত্য ও লোকপ্রজ্ঞা। যুগ্ম সম্পাদনা করেছেন পশ্চিমবঙ্গের দলিত ও আদিবাসী, পশ্চিমবঙ্গে মুসলমান। এর পাশাপাশি অনুবাদ করেছেন অমর্ত্য সেনের দি আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান ও আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স, যথা তর্কপ্রিয় ভারতীয় ও পরিচিতি ও হিংসা নামে। আজ স্যার বক্তব্য রাখবেন বৈষম্য ও বিদ্বেষ, অনৈক্যের বিপদ এই বিষয়ে। স্যারকে আমরা স্বাগত জানাই আমাদের এই প্ল্যাটফর্মে। নমস্কার, থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ অনন্যা। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। আমি তো আমার খুব ভালো লাগছে যে এতজন, এবং প্রত্যেকেই যেটা দেখতে পাচ্ছি যে নতুন মুখ, নতুন চেহারা, উদ্যম আছে। এইটাই একমাত্র আমাদের আশা করার কারণ। এটা ঠিকই বলছেন অনন্যা, যেটা বললেন যে চতুর্দিকে আমরা যা দেখতে পাচ্ছি, যে পরিমণ্ডল তৈরি হয়েছে, সেটাতে হতাশ হবার খুবই কারণ আছে। কিন্তু হতাশ হয়ে এবং কিছু না করার, অনেকেই আর কি খুব অনুপ্রাণিত হতে পারেন যে না কিছুই করব না, শুয়ে থাকবো, তাতে কিছু হবে বলে কিছু করে, অনেকেরই বক্তব্য কিছু করে কিছু হবে না। কিন্তু উল্টোটা হচ্ছে যে কিছু না করে কি হবে, কিছু করলে কিছু হওয়ার সম্ভাবনাটুকু অন্তত থাকে, কিন্তু কিছু না করলে সেই সম্ভাবনাটাও থাকে না। সুতরাং আমি খুব খুব ভালো লাগছে যে আপনারা যারা, এবং আজকের আমার বলবার বিষয়ের মধ্যে একটা জায়গাই আছে যেটা বিদ্যা চর্চার সঙ্গে যুক্ত। আপনারা সকলেই বিদ্যা চর্চার সঙ্গে যুক্ত, সেদিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ এই মিটিংটা। এবার যেরকম কথা হয়েছিল আগে, আমার বেশি কথা হয়েছে স্বাগতের সঙ্গে, শুভদ্বীপের সঙ্গে কিছুটা মিলে, যে আমরা এইটা একটু, আমি ক্রমাগত বিশ্বাস করতে শুরু করেছি যে একপাক্ষিক যে বক্তৃতা এবং ক্লাসরুম লেকচারটা যেরকম হয়, সেইটা দিয়ে আমরা খুব বেশি এগোতে পারবো না। আমাদের যৌথ আলোচনাটা খুব দরকার, খুব দরকার। আমি ছোটবেলা থেকে এমন একটা সংস্কৃতিতে বড় হয়েছি যেখানে যৌথ আলোচনার উপর খুবই গুরুত্ব দেওয়া হতো। আজকের আমি যে কথাগুলো বলবো সেগুলো কতগুলো প্রারম্ভিক কথা, সেই কথাগুলোর মধ্যে যে সব খুব ঠিক এমন নাও হতে পারে, কমপ্লিট তো নয়, যথেষ্ট অসম্পূর্ণ একটা বক্তব্য। এবং সেই জন্য আমার অনুরোধ প্রত্যেককে যে আপনাদের মনে যা আছে, শুধু প্রশ্ন করা নয়, বক্তব্য। একটা জিনিসে আমার খুব আজকাল এটা নিয়েও একটু অস্বস্তি হয়, যে কোনো একটা সেমিনার বা মিটিংয়ে বলা হয় যে যার মনে কোনো প্রশ্ন আছে তিনি হয়তো প্রশ্নটা ঠিক মতন তৈরি করতে পারছেন না। আমরা অনেক সময় হয়তো আমরা পারি না, অনেক সময় যে প্রশ্নটা ঠিক কি আমরা নিজেরাই ধরে উঠতে পারি না, তখন সেই জন্য একটু সেটা ব্যাখ্যা করলে সুবিধা হয়। অনেক সময় সেই সুযোগটা দেওয়া হয় না, চুপ করিয়ে থামিয়ে দেওয়া হয়, প্রশ্ন করুন, তার বেশি কিছু বলবেন না। এইটাতে আমার খুব ঘোর অস্বস্তি হয়। সুতরাং আমরা চেষ্টা করব ওই
ফরম্যাটটা ভেঙে আমি ইনিশিয়াল কিছু কথা বলবো, মিনিট 30-এর মধ্যে আমি সেটা শেষ করবার চেষ্টা করছি। তারপর আপনারা সকলে এটাতে যোগ দেবেন। এবং বাংলা সম্পর্কে বলা হচ্ছে, বাংলার আমি একটা জিনিস সম্প্রতি খুঁজে পেলাম, বাংলার ঐতিহ্যের মধ্যে নানান সমস্যা আছে, ঠিকই নানান সমস্যা, জাতপাত এসব আছে, ধর্ম আছে, বিভাজন, বিদ্বেষ ইত্যাদি রয়েছে। বাংলা বিদ্যা চর্চার মধ্যেও সেই সমস্যাটা আছে, একটা অংশকে অপাঙ্ক্তেও রেখে দেওয়া, বিদ্যা চর্চার মধ্যে ঢুকতে না দেওয়া। তো আবার অন্যদিকে আমাদের একটা ট্র্যাডিশন ছিল, যেটা হচ্ছে ওই আলোচনার ট্র্যাডিশন। আমি সম্প্রতি এটা পড়লাম দীনেশচন্দ্র সেনের বৃহৎ বঙ্গতে, যে টোলগুলোতে 1680 সাল টাকা হিসেব উনি দিচ্ছেন যে 4000 ছাত্র ছিল, ছাত্রী নয়, ছাত্র ছিল, এবং 600 শিক্ষক থাকতেন সেখানে। সেই পড়ানোর পদ্ধতি ছিল, দুজন শিক্ষক নিজেদের মধ্যে তর্ক করতেন আর ছাত্ররা তাতে যোগ দিত সেই তর্কটাতে। এখন এইটা তো আমি জানি না মানে হার্ভার্ড, অক্সফোর্ড এরা জানে কিনা, যদি জানে তাহলে কিন্তু তাদের একটু ঈর্ষাই হবে এই ধরনের লেখাপড়ার চর্চা, বিদ্যা চর্চা। সুতরাং আমরা জানি না আমরা সেই দিন মানে সেই জায়গায় আমরা কবে পৌঁছতে পারবো, পৌঁছতে তো আমাদের হবে, আমরা কবে পৌঁছতে পারবো সেই চেষ্টা করতে হবে। তো আমি শুরু করি। আমি সাধারণত এগুলোতে বললে খুব সুবিধে হয়, সহজ হয় অনেকটা ব্যাপারটা, কিন্তু আজকে একটা বিশেষ দিন, আম্বেদকর জয়ন্তী। আম্বেদকর কদাচ কোনো কিছু ওই আসলাম, বললাম, চলে গেলাম, শতংবদ মা লিখো, এটাতে বিশ্বাস করতেন না। যাই করুন না কেন সেটা লিখতেন, এবং লিখে আপনারা সকলে জানেন বোধহয় যে অ্যানাইহিলেশন অফ কাস্ট লিখলেন, তারপর সেটা তাকে পড়তেও দেওয়া হলো না, তখন নিজের খরচে সেটা ছাপিয়ে তিনি বিলি করলেন। তো সুতরাং এটা তার প্রতি খুব, যদি না লিখে কিছু একটা বলে যাই শুধু, সেটা তার প্রতি খুব শ্রদ্ধা জানানো হবে বলে আমি মনে করি না। তাহলে আমি একটু পড়ে নিই, মিনিট 30-এর বেশি লাগবে বলে মনে হচ্ছে না। ঠিক আছে, তারপরে আমরা আলোচনাটা করব। এবছর আম্বেদকর জয়ন্তী উপলক্ষে সোসাইটি ফর রিসার্চ অল্টারনেটিভস আমাকে কিছু বলার জন্য বলেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আম্বেদকর ভবিষ্যৎ দেখতে পেতেন, সেই ভবিষ্যৎ দৃষ্টিতেই তিনি ভারতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হবার প্রাক্কালে একটি অত্যন্ত জরুরি সতর্কতা জানিয়েছিলেন। স্বাধীনতাকে সাম্যের থেকে আলাদা করে দেখা চলে না। সেই সঙ্গে বলেছিলেন, সামাজিক অর্থনৈতিক জীবনে সাম্যকে অস্বীকার করার ফলে আমাদের গণতন্ত্র বিপন্ন হবে। জনমানসে আম্বেদকরের যে প্রতিমা গড়ে তোলা হয়েছে তা মূলত সংবিধান রচনা এবং দলিত মানুষের পক্ষ নেবার সঙ্গে যুক্ত। কিন্তু তিনি যে ছিলেন বিশিষ্ট অর্থবেত্তা, সমাজবেত্তা, আইন বিশারদ, শ্রমিক নেতা এবং সর্বোপরি মানুষে মানুষে বিভেদ ও বৈষম্য দূর করার ব্যাপারে অগ্রণী চিন্তাবিদ ও কর্মী, সেই পরিচয়টা দেশবাসীর সামনে তেমন ভাবে আসতে দেওয়া হয় না। আজ তাঁর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাতে গিয়ে আমি বৈষম্য, বিভেদ ও অনৈক্য বিষয়ে কিছু বলবার চেষ্টা করব। আম্বেদকরের আপনাদের জানিয়ে রাখি, আম্বেদকর এর লেখাগুলো ইংরেজি তো সব পাওয়া যায়, এমনকি বাংলা তর্জমাও পাওয়া যাচ্ছে, ইন্টারনেটেই পাওয়া যাচ্ছে। আমি আপনাদের সেটা লিঙ্কটা দিয়ে দিতে পারি। সেটা হচ্ছে এইটা কি দেখতে পাওয়া যাচ্ছে লিঙ্কটা? এইটা লিঙ্কটা দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। তো এই এতে 11 থেকে 26 খণ্ড বাংলায়, মাঝে 14 আর 20 নম্বরটা কেন নেই জানি না। বাংলা তর্জমাটা খুব
খুব ভালো এমন বলতে পারবো না, কিন্তু তাহলেও তো একটা হয়েছে, এবং এটা হয়েছিল ভারত সরকারের অর্থানুকূল্যে। এই ভারত সরকার নয়, অবশ্যই এই ভারত সরকার তো চাইলে সব বন্ধ করবে। এবার আমার কথায় আসি। গত কয়েক বছরে পশ্চিমবাংলার সামাজিক এবং রাজনৈতিক সংস্কৃতি ক্ষেত্রে এমন কিছু পরিবর্তন দেখা যাচ্ছে যেগুলোর চরিত্র খুবই আলাদা, এবং এগুলো বৈষম্য, বিদ্বেষ ও অনৈক্যকে নতুন মাত্রা দিচ্ছে। সংক্ষেপে, বাংলাকে তার অন্তরের একটা বিশেষ বৈশিষ্ট্য থেকে বিযুক্ত করার চেষ্টা হচ্ছে। সেটা হচ্ছে তার সভ্যতা। প্রমথ চৌধুরীর সংজ্ঞায় যে সভ্যতার মানে হচ্ছে, যে সভ্যতার ক্রিয়া হচ্ছে মানব জীবনের মুখ্য ক্রিয়া, টু বি। অ্যারিস্টটলের কাছ থেকে নেওয়া এই ধারণাটি হচ্ছে মানুষ কিছু হয়ে উঠবে এবং সেই হয়ে ওঠার জন্য করণীয় কাজগুলো সে নিজে করতে পারবে। এই ধারণার সঙ্গে শাসনতন্ত্রের বিরোধটা জন্মজাত। লোকে নিজের কাজটা নিজে করে নেবে, শাসক সেটা চাইতে পারে না। সামাজিক শ্রেণী বিভাজনের এটা একটা গোড়ার ব্যাপার। সভ্যতাকে যেভাবে দেখা হচ্ছে যে টু বি, মানুষ কিছু হয়ে উঠবে, অর্থাৎ সমস্ত মানুষ তার নিজের মতন করে নিজে যেটা হতে চায় সেটা করতে পারবে, এইটা একটা গোড়ার কথা। এইটা ছাড়া কিন্তু আমরা সভ্য হয়েছি এই দাবিটা করতে পারব। বাংলার সমাজে অন্যান্য সমাজের মতোই এই হয়ে ওঠার এবং হতে না দেওয়ার দ্বন্দ্ব চলমান থেকেছে, বৈষম্য, বিভাজন থেকেছে এবং তার কারণে অনৈক্য থেকেছে। কিন্তু তা সত্ত্বেও ঐতিহাসিক কারণে এখানে মানুষে মানুষের সম্পর্কটা অনেক বেশি যৌথ সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে উঠেছে। একদিকে চিন্তার জগতে প্রখর প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস, আর অন্যদিকে প্রকৃতির সঙ্গে মানুষের আন্তঃসম্পর্কে লড়াই ও সহযোগিতার ইতিহাস মানব সম্পর্কগুলোকে এমনভাবে প্রভাবিত করেছে যেখানে পরস্পর বৈরিতা নিয়েও এ অঞ্চলের মানুষ একটা বৃহত্তর সংগ্রামের দিকে যেতে পেরেছে। যেমন এ রাজ্যে ভূমি সংস্কারের আন্দোলন, যাকে সফল করে তোলার জন্য সংখ্যাগরিষ্ঠ গ্রামবাসী যেমন সমবেত হয়েছেন, তেমনি আবার শহরবাসী মেধাজীবী শ্রেণীও তাদের পাশে এসে দাঁড়িয়েছে। এটা ভারতবর্ষের অন্যত্র খুব কম জায়গাতে এটা হয়েছে, কেরল ছাড়া কোথাও হয়নি। এটা ঠিক যে ভারতের অন্যান্য অনেক রাজ্যে যেমন জমির মালিকানার মধ্যে দিয়ে শহরবাসীদের গ্রামীণ শিকড় খুব জোরালো থেকে গেছে, পশ্চিমবাংলায় তেমনটা ঘটেনি। সে কারণে সচ্ছল নগরবাসীর পক্ষে গ্রামীণ দরিদ্রদের পাশে দাঁড়ানোটা সহজ হয়েছে। কিন্তু সেই সঙ্গে এ রাজ্যে বুদ্ধিচর্চার মধ্যে দিয়ে মানব মনের যে পরিশীলন ঘটতে পেরেছে, বৃহত্তর সংগ্রামে তার ভূমিকাটাকে অস্বীকার করা যাবে না। একটু সরলীকরণের ঝুঁকি নিয়েই বলতে হচ্ছে, এ রাজ্যের ভৌগোলিক এবং আর্থসামাজিক অবস্থার পাশাপাশি সমাজে বুদ্ধিচর্চার মধ্যে দিয়ে শাসন ক্ষমতাকে প্রশ্ন করার, তার বিরুদ্ধে দাঁড়ানোর একটা ঐতিহ্য গড়ে উঠেছে। এই বৈশিষ্ট্যই তাকে দিয়েছে এমন এক অনন্যতা যা থেকে বারংবার জন্ম নিয়েছে শাসক সত্তার বিরুদ্ধে বিদ্রোহ। তাই বিজেপির কাছে বাংলা দখল করার একটা বিশেষ মানে আছে। যতদিন পর্যন্ত বাংলার ওপর সাংস্কৃতিকভাবে আধিপত্য কায়েম করা না যাচ্ছে, ততদিন পর্যন্ত শুধু যে তার ভারত মাতার কল্পনা অসম্পূর্ণ থেকে যাবে তাই না, শাসন ক্ষমতা বারবার প্রতিস্পর্ধার সম্মুখীন হবে। বাংলাকে পশ্চাদপসরণে বাধ্য করবার জন্য বিজেপি যে আয়ুধটাকে বেছে নিয়েছে, তার অন্যতম হলো সাংস্কৃতিক আক্রমণ। যুগ যুগ ধরে গড়ে ওঠা নানা সংস্কৃতি পরস্পরকে জড়িয়ে ধরে এগোবার ঐতিহ্যটাকে ছিন্ন ভিন্ন করে দেওয়া। এই যে আগামীকাল আমাদের পয়লা বৈশাখ, সেই পয়লা বৈশাখ দিনটা, পয়লা বৈশাখ যে বাংলা ক্যালেন্ডার, এটা নিয়ে একটা তর্ক চলছে, আপনারা সকলেই জানেন, হিন্দু ক্যালেন্ডার করা হচ্ছে। এটা কমপ্লিটলি আনট্রু। এটা বাংলা ক্যালেন্ডার, এবং বাংলা ক্যালেন্ডারটা হয়েছিল যে আকবর যে তারিখি ইলাহি ক্যালেন্ডার বানিয়েছিলেন, সর্বভারতীয় সর্বধর্মীয় ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারের সঙ্গে মিলিয়ে, সেই ক্যালেন্ডারের সঙ্গে মানে হিজরি ক্যালেন্ডারের সঙ্গে এটাকে মিলিয়ে একটা তৈরি করা হয়েছে। এবং সেটা আজকে কালকে যিনি পয়লা বৈশাখ করবেন, তাকে কিন্তু অজান্তেই তিনি মোহাম্মদের মক্কা থেকে মদিনা যাওয়াটাকে স্মরণ করবেন। তিনি জানেন না যে তিনি স্মরণ করছেন, কিন্তু ওই পয়লা বৈশাখের মধ্যে দিয়ে তাকে সেটা করতে হবে।
আচ্ছা, যাই হোক, সবাই দেখছেন এ কাজে তারা অনেকটা সাফল্য পেয়ে গেছে। ৩.৫ দশক রাজ্যের শাসন ক্ষমতায় থাকা বামপন্থীরা দুষছেন বর্তমান শাসক তৃণমূলকে। তাদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছদ্ম মুসলমান প্রীতির রাজনীতি হিন্দু মুসলমান বিরোধ বাড়িয়ে তুলে বিজেপির রাস্তা খুলে দিয়েছে। বিপরীতে তৃণমূলের দাবি ২০১৯-এর নির্বাচনে বামপন্থীরা ব্যাপক হারে বিজেপির ঝুলিতে ভোট দিয়েছে। কিন্তু সত্য কি? কেন এ রাজ্যের রাজনীতিতে ধর্মীয় সংযোগ অন্তত প্রকাশ্যে দেখা যায়নি? আর্থিক সামাজিক রাজনৈতিক সুযোগের বিকাশ ও অসম বন্টনের প্রতিফলন কি সাংস্কৃতিক ক্ষেত্রটাতেও দূরত্ব তৈরি করেনি? এবং বাংলার ঐতিহ্যে যে নানাবিধ ঐক্য সমন্বয়ের উদাহরণ ও সম্ভাবনা ছিল সেগুলোকে ক্রমে দুর্বল করে দেয়নি? বাংলার রাজনীতি এই দিকটাকে যথেষ্ট গুরুত্ব দিতে পারলো না কেন? তার কল্পনার দৈন্য ঠিক কোনখানে? বলতে দ্বিধা নেই, এ বিষয়ে পূর্ণাঙ্গ এবং সম্ভব কোনো আলোচনার সামর্থ্য আমার নেই। আমি জোর হস্তে এটা বলছি। বস্তুত এই আলোচনায় যোগ দিচ্ছি বিষয়টা নিয়ে অনুসন্ধানের একটা প্রক্রিয়া হিসেবে, নিজের সঙ্গে এবং অন্যের সঙ্গে কথা বলার মধ্য দিয়ে নিজের জানাকে বাড়িয়ে তোলার সুযোগ হিসেবে। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের কিছুদিন পর অমর্ত্য সেন তার একটি অসামান্য প্রবন্ধে এই দিকটির প্রতি অঙ্গুলি নির্দেশ করে দেখান কিভাবে মানুষের সাধারণ সক্ষমতাগুলো গড়ে তুলবার ব্যাপারে ভারতীয় শাসকদের অবহেলার কারণে প্রগতি বিরুদ্ধতার প্রাবল্যে ভারতের ধারণাটাই বিপন্ন হয়ে উঠেছে। কোট, প্রগতি বিরুদ্ধতা তার শক্তি সংগ্রহ করে লোকেদের শিক্ষাগত পশ্চাৎপদতা ও সহজে বশীভূত হয়ে পড়ার দুর্বলতা থেকে। জঙ্গি প্রগতি বিরুদ্ধতা সংকীর্ণ জাতীয়তাবাদের সাধারণ ধারাটার সঙ্গে যুক্ত হয়ে গেছে। প্রগতি বিরুদ্ধতার উর্বর ভূমি হিসেবে অমর্ত্য সেন বিশেষভাবে উল্লেখ করেছিলেন উত্তর ভারতের রাজ্যগুলোর কথা। সেসব রাজ্যের বৈশিষ্ট্য ছিল স্কুল শিক্ষার প্রতি ভয়ানক অবহেলা, কন্যা শিশু হত্যা, জাতপাতের এবং ধর্মীয় বিদ্বেষের উগ্রতা। কিন্তু তার মানে এই নয় যে এই বৈশিষ্ট্যগুলি দেশের ভিন্নত্র ছিল না, বরং অমর্ত্য সেন সাবধান করে দিয়েছিলেন উত্তর ভারতীয় এই বৈশিষ্ট্যগুলো যাতে অন্য জায়গায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে নজর দেওয়ার জন্য। দুর্ভাগ্য, ভারতের উদারবাদী ও ধর্মনিরপেক্ষ এমনকি বৃহৎ বামপন্থী রাজনৈতিক দল এবং বিদ্যাজীবী গোষ্ঠীগুলো এই সাবধান বাণীতে কান দেয়নি। পশ্চিমবঙ্গের কথায় যদি আসি, শহর ও গ্রামের ভৌগোলিক বিচ্ছিন্নতা কমতে লাগলো, কিন্তু মৈত্রীর সম্পর্ক আলগা হতে লাগলো। প্রতিবন্ধকতা সত্ত্বেও সে সম্পর্ক টিকিয়ে রাখার এবং ব্যবধানগুলো দূর করবার সুযোগ কিছু কম ছিল না। অথচ শাসিত পশ্চিমবঙ্গের কাছে সাধারণ সুযোগগুলি পৌঁছে দেওয়া গেল না। এখনো 1/3 মানুষ অক্ষরের অধিকার থেকে বঞ্চিত, আর এর প্রায় পুরোটাই এই শাসিতদের ও সবচেয়ে নিচের তলার জাতিতে নিচু, গায়ে গতরে উদয়াস্ত খেটেও অনিশ্চিত যাদের জীবিকা। এই শাসিতদের মধ্যে যেমন পড়েন বাউরি, বাগদি, ডোম, সাঁওতাল, মুসলমান এবং অন্যান্য সুযোগপন্থী গোষ্ঠী। এই বঞ্চনার একটা মৌলিক উদাহরণ হলো শিক্ষাক্ষেত্রে বঞ্চনা। পারিবারিক দারিদ্র্যই শুধু নয়, পশ্চিমবাংলার প্রান্তিক যে কোনো জনসমুদায়ের জন্যই সবচেয়ে বড় বাধা স্কুলে পৌঁছতে পারা। আবার তার চেয়েও বড় বাধা সেখানে পৌঁছে একটা বিজাতীয় ভাষা ও পদ্ধতিতে দেওয়া শিক্ষা আহরণ। এটা প্রায় অসম্ভব একটা কাজ, অথচ এই অক্ষমতা দূর করার ব্যাপারে কোনো গুরুত্ব দেওয়া, আমি কোনোটা আন্ডারলাইন করছি। বিষয়টা জটিল এবং এই পরিসরে আলোচনা করা কঠিন, তবু কিছুটা অস্পষ্টতা নিয়েই যা বলা যায় তা হলো সাধারণ জীবনযাত্রায় বৈষম্য কমানোর যে উচ্চারণ ধ্বনিত হয়েছিল তার জায়গা নিল এক ধরনের নিস্পৃহতা। রাজনৈতিক বুদ্ধি চর্চায়, শুধু বুদ্ধি চর্চা, রাজনৈতিক বুদ্ধি চর্চায় গ্রামের গরিবকে নিয়ে চিন্তা করবার যে প্রাধান্য ছিল তা ক্রমে অপসৃত হতে লাগলো। তার জায়গা নিল শহুরে, আধা শহুরে শিক্ষিত বেকার। একথা ঠিক যে পৃথিবী জুড়ে অর্থব্যবস্থার গতি প্রকৃতি দেশের এবং এ রাজ্যের বামপন্থী রাজনীতির সামনে বিরাট সমস্যা হাজির। সমস্যা হলো কিছুটা শাসন ক্ষমতার অংশ হয়ে পড়ার কারণে এবং কিছুটা রাজনৈতিক বুদ্ধিচর্চার অনভ্যাসে বামপন্থী রাজনীতি তার চিন্তার জোর হারায়। এই পরিস্থিতির বিরুদ্ধে কিভাবে লড়াই করা হবে, কিভাবে এই সমস্যার মোকাবিলা করা হবে, সেটা তার কল্পনায় ধরা। আপনাদের
কারো কারো মনে থাকবে বছর 10 আগের কথা বা বছর 15 আগের কথা, যখন এই রাজ্যের বামপন্থী শাসকদের কেরলের কথা বলা হতো তখন তারা বারবার ইতিহাস দেখাতেন। তখন ত্রিপুরার কথা বলা হতো, তারা ইতিহাস দেখাতেন যে তাদের ভিন্ন ইতিহাস আছে। আমরা কেন ভিন্ন ইতিহাস গড়ব না, এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের কাছে ছিল। ফলে রাজনীতি মেনে নিল দেয়ার ইজ নো অল্টারনেটিভ, আর কোনো বিকল্প নেই। বিশ্ব অর্থ ব্যবস্থা যেদিকে টেনে নিয়ে যাচ্ছে সেই পথে এগোতে হবে। এই পরাভবী চিন্তার একটা প্রভাব পড়লো রাজনীতির সঙ্গে সামাজিক আন্তঃক্রিয়ার ক্ষেত্রটিতে। যে রাজনীতির দায়িত্ব ছিল সমাজ ও তার মানুষকে বদলানো, সেই রাজনীতি সমাজের কাছে আত্মসমর্পণ। এর ফলে একদিকে সমাজের অভ্যন্তরে বইতে থাকা পূর্ব শতাব্দীগুলোর বৈষম্য ও বিভাজনের ধারা অব্যাহত থাকলো, যার একটি বড় প্রমাণ আজও পশ্চিমবঙ্গে 18 বছরের কম বয়সে বিয়ে হওয়া মেয়েদের অনুপাত 42%, দেশের মধ্যে সর্বাধিক। আমরা বিহারের থেকে অনেক এগিয়েছি বলি, বিহার আমাদের ঠিক একটু পেছনে। বিহারে হচ্ছে 41% মেয়ের বিয়ে হয় 18 বছরের কম বয়সে। বছরের পর বছর ধরে বাংলার সমাজে জাতির সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, কর্মনিয়োজন ইত্যাদি নিবিড় সম্পর্ক দেখে আসা সত্ত্বেও নাগরিক বাঙালি এই বিভ্রমে বেঁচে থেকেছে যে বাংলার সমাজে জাতিভেদ নেই। এই প্রশ্ন কখনো বাঙালি করেনি যে সাঁওতালদের মধ্যে 54% কেন ক্ষেত মজুর থাকবেন, বা বাগদিদের মধ্যে 56% কেন ক্ষেত মজুর থাকবেন। এই প্রশ্ন কিন্তু কখনো করেনি। সে হঠাৎ দেখলো হাড়ি, বাগদি, মুসলমানের রান্না করা খাবার ব্রাহ্মণ, তেলি, সদ্গোপ বাড়িগুলো থেকে আসা বাচ্চাদের খেতে মানা করে দেওয়া হচ্ছে। 2005 মিড ডে মিল। জাতিভেদের গরলের বিষময় ফল কেবল নিচু জাতের লোকেদেরই ভোগ করতে হচ্ছে না, করতে হচ্ছে গোটা সমাজকে। শিক্ষায়, সাহিত্যে, শিল্পে বাংলার যে দৈন্য দশা ধীরে ধীরে বেড়ে চলেছে, তার একটা প্রধান কারণ তো এই যে এগুলোতে বৃহত্তর জনসমষ্টির যোগদান ঘটলো না। আলোকায়নের প্রক্রিয়ায় আহরিত মেধা, মননের স্রোত শুকোতে শুকোতে পড়ে আছে কেবল মরুবালি রাশি। অন্যদিকে আরেক বিভ্রম বাংলার সমাজকে অন্ধ করে রেখেছে, উন্নয়নের বিভ্রম। একথা ঠিক যে সমাজের সব অংশের লোকেদের মধ্যে কিছু না কিছু সামর্থ্য বেড়েছে। আগে যাদের অনাহারে থাকতে হতো তাদের একটা বড় অংশকে এখন খালি পেটে থাকতে হয় না। গ্রামে গঞ্জে মোটর বাইক, 4 চাকা গাড়ি, টেলিভিশন, মোবাইল ফোনের মতো সমৃদ্ধির নানান সুযোগ খুবই চোখে পড়ে। কিন্তু এইগুলোকে মোবাইল না বলে স্মার্টফোন বলাটা বোধহয় ভালো। কিন্তু এইগুলোকে উন্নয়নের প্রমাণ বলে মেনে নেওয়াটা আসলে একটা প্রবঞ্চনা, নিজেকে এবং অন্যদের। এই চাকচিক্যের আড়ালে যেটা ঘটে চলেছে তা হলো জাগতিক এবং মানসিক দুই দিক দিয়েই মানুষের দূরত্ব বৃদ্ধি। কিছু লোক হয়ে উঠেছে বিশেষ বিশেষ এলাকার মনসবদার, তাদের হাতে এসেছে প্রচুর ক্ষমতা। সেই ক্ষমতা তারা কাজে লাগিয়েছে টাকা কামানোর কাজে, আবার সেই টাকাকে কাজে লাগিয়ে আরো ক্ষমতা কেন্দ্রীভূত করেছে। অর্থই যেহেতু একমাত্র উপাস্য, সেই অর্থ উপার্জনের পথ নিয়ে বিচার বিবেচনা বাহুল্য বলে গণ্য হতে লাগলো। এটা বাংলার সমাজে কিন্তু একেবারে বিপরীত ধর্মী একটা জিনিস এসে হাজির। প্রাচীন বাংলার যে উদাহরণ আমরা পাই, সেখানে দারিদ্র এবং জাতিহীনতা, চর্যাপদে যেটা পাচ্ছি যে বাঙালির বৈশিষ্ট্য কি, যে দারিদ্র আর জাতিহীনতা, জাতপাত নেই। আর দরিদ্র চন্ডালকে বিয়ে করলাম বলে ঘোষকুজি বলছে। কিন্তু আমাদের এখানে কিন্তু তার মানে এই নয় যে সেটা ছিল না, তা নয়, সেটা ছিল। সেটা এই বর্তমান পরিস্থিতিতে সেটা অনেক পরিস্ফুট হয়ে দেখা যাচ্ছে। সমাজের অভ্যন্তর থেকে পূর্ববর্তী শতাব্দীগুলোর কলুষ দূর করার জন্য যে নৈতিক, রাজনীতি ও সামাজিক ক্রিয়ার প্রয়োজন ছিল, সেই দায়িত্বটা বহন করা তো দূর, তাকে স্বীকার পর্যন্ত করা হয়। ফল সেই পঙ্কিল ভূমিকে ঘোর, অমানবিক, অর্থবৃদ্ধ ও ক্ষমতালিপ্সু এক রাজনীতির উর্বর ক্ষেত্রে পরিণত করে। অনেকে বিস্মিত যে রাজনীতি বিদ্যাসাগরকে আক্রমণ করে, রবীন্দ্রনাথকে মুছে ফেলতে চায়, রামমোহনকে শত্রু হিসেবে চিহ্নিত করে, লোকে তার প্রতিবাদে সংগঠিত না হয়ে কেন সেই বিজেপি দলের মিছিলে যোগ দিচ্ছে? এর অন্তত একটা কারণ এই যে এদের কাছে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, রামমোহনদের পৌঁছে দেবার কাজটা করাই হয়নি। বিজেপি সাম্প্রদায়িক দাঙ্গার সাহায্যে গুজরাটে কত লোককে খুন করেছে, দিল্লিতে কত লোককে ঘর ছাড়া করেছে, এই হিসেবগুলো এক শ্রেণীর বাঙালির কাছে বেশ উল্লাসী।
এই শ্রেণীটি বরাবরই মনের ভিতর মুসলমান বিদ্বেষ পালন করে এসেছে, কেবল পরিস্থিতির চাপে খুব একটা সক্রিয় হতে পারেনি। যোগী আদিত্যনাথ লাভ জিহাদ রুখতে আইন করবে বলে বক্তৃতা দিলে এই শ্রেণীর বহু লোকই সম্ভবত মনে মনে খুশি, আর অন্য একটি অংশের কাছে এই হিসেবগুলো অতি দূরের বস্তু। তাদের দিন আনি দিন খাই জীবনে সাম্প্রদায়িকতা, হিন্দুত্ববাদ, কর্পোরেট আগ্রাসনের মতো যে অভিধাগুলো দিয়ে বিজেপিকে পরিচিত করানো হচ্ছে সেগুলো বিমূর্ত কিছু শব্দ মাত্র। সেগুলোকে তাদের প্রকৃত অর্থ সহ মূর্ত করে তোলার জন্য যে সামাজিক রাজনৈতিক গতিশীলতার প্রয়োজন ছিল তার কণামাত্রও সংগঠিত হয়নি। তারা প্রজন্মের পর প্রজন্ম সামাজিক ও অর্থনৈতিক আগ্রাসনের শিকার হয়েই আছে। আলাদা করে বিজেপি নিয়ে তাদের ভয়ের প্রশ্ন নেই। আসলে একজন গ্রামীণ গরিবের কথা শুনি, নাম জগদীশ, ধাম আপাতত কোচবিহার শহর। গ্রাম ছেড়ে শহরে এসেছেন অভাবের তাড়নায়। তা বলে সবাই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে এমন নয়, যারা পারছে তারা থাকছে, যাদের খানিক জোর আছে। আবার অনেকের কোথাও যাওয়ার নেই বলে গ্রামে পড়ে আছে বুড়ো বুড়িরা। গ্রামে থাকতে গেলে জোর লাগে, জমি জায়গা ব্যবসাপাতি, আর সেসব রক্ষণাবেক্ষণের জন্য পার্টির খুঁটি। পার্টি একটা অর্থনৈতিক কার্যকলাপ, তাতে যারা যোগ দিতে পারলো তারা টিকে গেল, বাড়তে লাগলো। শহরের সঙ্গেও তাদের আসা যাওয়া লেগে রইল। আবার গ্রামের ওপরও অধিকার কায়েম থাকলো। এক ধরনের উত্তর ভারতীয় চরিত্র এখানে এসে হাজির হচ্ছে। জগদীশ ও তার মতো হাজারে হাজারে লোক যখন অনিচ্ছায় নিরুপায়ে শহরে আশ্রিতের জীবন কাটায়, তখন গ্রামের উদ্বৃত্ত ক্ষমতাবানরা শহরে আসে নিজের জোরে, সসম্মানে। ছেলেমেয়েরা শহরে পড়তে আসলো, তাদের জ্বর অসুখে শহরের হাসপাতালে চিকিৎসা করাতে আসলো। আর জগদীশদের সন্তান শহরে এসেও স্কুল শিক্ষার নিশ্চয়তা পেল। ঘরের পাশে মস্ত হাসপাতাল, কিন্তু তাতে চিকিৎসা দূর, জগদীশদের প্রবেশাধিকারও নেই। উত্তর ভাগের কোচবিহার থেকে নেমে আসি কলকাতার উপকণ্ঠে সদ্য গজিয়ে ওঠা বস্তিতে। দক্ষিণ 24 পরগনার কুলতলি, গোসাবা, বাসন্তী থেকে উজাড় হয়ে আসা পরিবারগুলোর অনেকেরই একই কাজ। জাতীয় নমুনা সমীক্ষার তথ্য অনুযায়ী পশ্চিমবাংলার গ্রামীণ ক্ষেত্রে মাসিক পারিবারিক আয়ের বিচারে পশ্চিমবঙ্গের অবস্থান দেশের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন, মধ্যপ্রদেশের ঠিক ওপরে। এ রাজ্যের 73% পরিবারের মাসিক আয় 7,500 টাকার নিচে। এর মধ্যে আবার 42% পরিবারের মাসিক আয় 5,000 টাকার নিচে। এই আয়ে ঘূর্ণিবৃত্তির ব্যবস্থা যদি হয়ও, নৈমিত্তিক সংঘাতের মুখে পড়ার সম্ভাবনা থেকে বাঁচায় কি? গেল শতাব্দীতে গ্রামীণ দারিদ্র দূরীকরণের কর্মসূচিগুলো গ্রাম জীবনে খানিকটা সুস্থিতি এনেছিল। অনেক আশা ছিল, গরিবরা 2 কাঠা 4 কাঠা জমি পেল, সেই সাঁঝে খেলে সকালে না খাওয়ার সমস্যা মিটলো, খানিকটা মিটলো। লোকে ভাবলো আরো উন্নতি হবে, হয়েছিল বলেই প্রমাণ পাওয়া যায়। ওয়ার্ল্ড ব্যাংকের এক প্রতিবেদন বলছে গত শতাব্দীতে এ রাজ্যে গ্রামীণ দারিদ্র্যের দ্রুত হ্রাস ঘটেছিল। কিন্তু জগদীশরা বড় হয়ে উঠতে উঠতে, জগদীশের ছোটবেলাকার কথা, অবস্থা আবার যে কে সেই। কেউ কেউ খুব বড় লোক হয়ে গেল, তাদের হাতে সব, পুলিশ তাদের, পঞ্চায়েত তাদের, বিডিও তাদের। আমাদের দেখার কেউ রইল না। যাদের ধন আছে তারা আরো ধনী হচ্ছে। গরিবের জন্য অনেক প্রকল্প হলো, কিছু কিছু সুবিধা পাওয়া গেল, কিন্তু বেশিরভাগটা খেয়ে গেল বুলবুলি। এক বুলবুলি খেলে তো আরেকজন ছাড়বে গেল, সেও খেতে চায়। চললো খাওয়ার লড়াই, বাঁচতে হলে পালাতেই হবে ভাই। সবার পক্ষে সেটা বিভিন্ন জায়গায় পালানো, দূর দূর রাজ্যগুলোতে। আবার সবার পক্ষে কেরল, তামিলনাড়ু, তেলেঙ্গানায় পালিয়ে কাজ খোঁজা সম্ভব নয়। সবার পক্ষে রাজনীতির ব্যবসা ব্যাপারে অংশীদারির সুযোগ নেই। পশ্চিমবাংলার সেই জনগোষ্ঠী যারা দিনে 100-150 টাকায় সংসার প্রতিপালন করে, তাদের কি হবে? এ মানুষ এতই অসহায় যে নিজে কি চায় সেটুকু বুঝতেও চোখে অন্ধকার দেখে। যদিও বোঝে, সে কথা মুখ ফুটে বলতে পারে না। তখন যেন তার মন, তার বুদ্ধি, তার যাবতীয় অনুভূতি রাজনীতির পান্ডা পুরুষের গলায় উন্নয়ন, রাম, ভগবান, দেশমাতা ইত্যাদি ইত্যাদি স্বরে ধ্বনিত হয়। লাঠিগুলো লকলকিয়ে ওঠে। এক অসহায় মানুষ অবশিষ্ট দেহশক্তি একত্র করে প্রবল বিক্রমে লাঠি চালিয়ে দেয় অন্য এক অসহায়ের। বশ্যতার কারখানা চলে। অসহায় মানুষগুলো পরিণত হয় হিন্দুতে, মুসলমানে, গোষ্ঠী স্বার্থের দাসে, অতঃপর লাশে। মৃতদেহের ওপর গড়ে ওঠে ক্ষমতার সৌধ। অভ্যন্তরে কাপালিকের সব সাধনা, বহির্ভাগে নরঘাতের চারুশিল্প। এক কথায় বলতে গেলে পশ্চিমবাংলার সমাজে গত 2 দশক বা তারও বেশি সময় ধরে একটা পশ্চাদমুখী পরিবর্তন ঘটে চলেছে। বামফ্রন্ট সরকারের গোড়ার দিকে শ্রমজীবী মানুষের উত্থানের প্রতি কালক্রমে নতুন কর্মসূচির অভাবে রুদ্ধ হয়।
রাজনীতি ক্রমশ সমাজের এমন একটা শ্রেণীর হাতে চলে যায় যে অংশটা চিন্তার দিক দিয়ে অনগ্রসর কিন্তু আর্থিক দিক দিয়ে উদীয়মান। এই অংশের কাছে পক্ষ বেছে নেওয়ার ভিত্তি নৈতিকতা নয়, আত্মস্বার্থ। কিন্তু সামাজিক মতাদর্শের দিক দিয়ে বিজেপির হিন্দুত্ববাদের সঙ্গেই এদের সবচেয়ে স্বাভাবিক নৈকট্য। এই অংশটা কি রকম? পুরুষ অহংকারে নির্মিত, নারী বিদ্বেষী, শিশু অবদমনকারী, মুসলমান বিদ্বেষী, ধর্মাচরণকে প্রদর্শনীতে নামিয়ে আনার মতো নানা সামাজিক কুপমণ্ডূকতায় আটকে থাকা এবং যুগ যুগ ধরে চলে আসা নানাবিধ ব্যাধিতে আক্রান্ত এই অংশের কাছে টাকা কামানোটাই মুখ্য। সে টাকা যেখান থেকেই আসুক। এর একটা ইতিহাস আছে, আমি আর সেখানে যাইনি। সেই ইতিহাসটা হচ্ছে এই অংশটা টাকা দিয়ে সমাজে নিজেদের প্রতিষ্ঠা পেয়েছে। এই অংশটাকে জল অচল বলা হতো। তারা জাতিতে ব্রাহ্মণরা তাদের ছোঁয়া জল খেত না, তো টাকার জোরে তাদের সেই মোবিলিটিটা এসছে। সুতরাং এইটা খানিকটা তাদের দেহ মানে শরীরের ভেতরে রক্তে শিরায় ঢুকে গেছে যে টাকা দিয়ে যদি জাত কেনা যায় তাহলে তো সবই কেনা যায়। পশ্চিমবাংলার যে রাজনীতি বহুদিন যাবৎ ভারতের অন্যান্য অঞ্চলের রাজনীতিতে প্রচলিত টাকার খেলা থেকে নিজেকে বহুলাংশে শুদ্ধ রেখেছিল তা হঠাৎ করে আমূল বদলে যায়নি। এই পরিবর্তনের পিছনে একাধারে বাজার ও অন্য পক্ষে প্রগতি বিরোধী টান, যে দুটো বিজেপির রাজনীতির প্রধান উপাদান, সেগুলোর ভূমিকা অস্বীকার করা কঠিন। কিন্তু যে নিরন্তর গণ আন্দোলন এখানে রাজনীতিকে সাম্প্রদায়িকতা, দুর্নীতি ইত্যাদি পাপ থেকে মুক্ত রেখেছিল, সেই আন্দোলন যে চাপেই হোক স্থগিত হয়ে পড়ল। তাকে গতিময় রাখার কোনো চিন্তাগত প্রয়াস দেখা গেল। কাজটা আসে চিন্তা থেকে। সেই চিন্তার জগতে যদি কোনো আলোড়ন না হয়, সেখানে যদি আমাদের শ্যাওলা পড়ে যায়, তাহলে কাজটা হওয়া সম্ভব হয়। রাজনৈতিক বুদ্ধি চর্চায় এই বিকাশ বিষয়ে কোনো অনুসন্ধান হয়েছে বলে জানা নেই। হয়তো বামপন্থী নেতারা এই পর্যবেক্ষণের ভার ছেড়ে রেখেছিলেন পেশাদার বুদ্ধিজীবীদের। এতকাল ধরে যে কাজ পশ্চিমবাংলার রাজনীতিতে যে পরিবর্তনগুলো ঘটেছে, বড় বড় পরিবর্তন, তার অনুসন্ধানের কাজটা কিন্তু করতেন রাজনৈতিক নেতারা নিজেরা। এটা ঠিকাদারদের উপর ছেড়ে দিতেন না। এবং অনেক ক্ষেত্রেই বুদ্ধিজীবী যাদের বলা হতো, বামপন্থী নেতারাই ছিলেন বড় বড় বুদ্ধিজীবী। বুদ্ধিজীবীদের সঙ্গে নেতাদের কোনো যে বিরাট একটা দুর্লঙ্গ প্রাচীর তেমন কিন্তু ছিল। কিন্তু পরের দিকে যেটা হলো, সেই পর্যবেক্ষণের ভার ছেড়ে রেখেছিলেন পেশাদার বুদ্ধিজীবীদের উপর। বিস্মৃত হয়েছিলেন বাম রাজনৈতিক দর্শনে বুদ্ধির চর্চাটা সক্রিয় রাজনৈতিক কর্মীদেরই করতে হয়। ঠিকাদার নিয়োগ করে কাজ চলে না এবং বুদ্ধিজীবীদেরও কর্মী হয়ে উঠতে হয়। একটা কথা বোধহয় নিঃসন্দেহে বলে দেওয়া যায় যে এ রাজ্যে হিন্দু সাম্প্রদায়িকতার বেড়ে ওঠার মতো মাটি তৈরি ছিল, বস্তুত বহুদিন ধরে তৈরি হচ্ছিল। এ রাজ্যে সাম্প্রদায়িক হিংসার ঘটনা না ঘটা নিয়ে আমরা গর্ব অনুভব করে এসেছি এবং সেটা সঙ্গত কারণেই। কিন্তু হিংসার ঘটনা না ঘটা মানেই সাম্প্রদায়িক বিদ্বেষ দূর হয়ে গেছে, এই ভাবনার মধ্যে অতি সরলীকরণ থেকে গেছে। বরং বলা চলে বাংলার রাজনীতি এবং রাজনীতি নিয়ে বিদ্যা চর্চা ও অন্যান্য আলোচনায় সামাজিক বিভাজনে ধর্ম, জাতি, আঞ্চলিকতা ইত্যাদি প্রসঙ্গগুলোকে সযত্নে এড়িয়ে যাওয়া হচ্ছে। এই কথাগুলো খুব অস্বস্তি উদ্রেক করতে লোকেদের মধ্যে, এগুলো নিয়ে কথাই বলা হতো। এই এড়িয়ে যাওয়ার পিছনে একটা প্রধান কারণ হচ্ছে মানুষে মানুষের দূরত্ব বেড়ে চলা। সেটা আর্থসামাজিক দিকেও যেমন বেড়েছে, তেমনি সাংস্কৃতিক দিক দিয়েও বেড়েছে। চোখ কান খোলা রাখলে বাংলার যে কোনো প্রান্তেই, শহরে এবং গ্রামে, দেখা যাবে গভীর বৈষম্য এবং তার নানা স্তরে। প্রথমত, নগরের একটি ক্ষুদ্র অংশ নিজেকে বাংলার নবজাগরণের উত্তরসূরি মনে করে এসেছে। বাংলা সাহিত্য, শিল্প, বিদ্যাচর্চা সর্বক্ষেত্রে এই অংশটির আধিপত্য। সেই ধারায় বিশ্বের শিল্প সাহিত্য রাজনীতির সঙ্গে তার যোগ। এই অংশটি প্রধানত কলকাতা কেন্দ্রিক, বড়জোর তার কিছু প্রভাব গিয়ে পড়ে জেলা বা মফস্বলের শহরগুলোতে। রাজনৈতিক বুদ্ধি চর্চার ধারায় যে গণশিল্প সাহিত্য গড়ে ওঠার প্রয়াস পেয়েছিল, সেটাও পথ হারালো নগর কেন্দ্রিকতার চোরাগলিতে। আবার নগর কেন্দ্রিকতা মানে যে সকল নগরবাসী এই আলোকিত পৃথিবীর দেখা পেলেন তা নয়, বরং গ্রামাঞ্চলের মতোই এই কলকাতা শহরের মধ্যেও নিজের মতো বাস করতে লাগলো এক বিপুল জনসমষ্টি, যার ভাষা আলোকায়িত বাংলা জানে না। আর আলোকায়িত বাংলার ভাষা সে যে গোষ্ঠীর কাছে
দুর্বোধ্য সাংকেতিক চিহ্ন মাত্র। আমি কিছুদিন আগে একটা কাজ করেছিলাম কলকাতার ডেমোগ্রাফি নিয়ে, এবং সেখানে দেখতে পাচ্ছি যে কলকাতার ভেতরে বাস করছে অসংখ্য গ্রাম। এটা একটা মস্ত ফাঁক, অনৈক্যের রসদ। আর সেই ফাঁকটা পূরণ করলো গ্রামাঞ্চলে কৃষি উদ্বৃত্তের ভিত্তিকে কাজে লাগিয়ে বাণিজ্য ও অন্যান্য কায়িক শ্রম বহির্ভূত পেশার সুযোগ বাড়িয়ে তোলা অংশটি। আগেই যেমন বলেছি, পেশার অধিকাংশই মানুষের অধরা থেকেছে। সকলের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, রাজনৈতিক নেতৃত্ব বিকাশের সুযোগ সংকুচিত হয়েছে। সুযোগের সংকোচন আবার নগরকেও নেতিবাচকভাবে প্রভাবিত করেছে, এবং আন্তর্জাতিক সাহিত্য, শিল্প, রাজনীতি নিয়ে চর্চা করা নাগরিক বাঙালি সমাজেও সাংস্কৃতিক পশ্চাদমুখীনতা সহজে জায়গা পেয়েছে। এইটা শুধুমাত্র যে আমাদের যারা বিশ্ব সাহিত্য শিল্পের সঙ্গে যোগ সাধন করে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, তাদের সেই প্রতিষ্ঠাটা তো কিন্তু ক্ষতিগ্রস্ত হলো, যেহেতু ওইটা ব্যাপক মানুষের থেকে তাদের বিচ্ছিন্নতা ঘটলো। এবং এটা একেবারে কেমিস্ট্রির নিয়মে, কোয়ান্টিটি না থাকলে কোয়ালিটি থাকে না, তা দেখানো সম্ভব নয়। গণতান্ত্রিক অনুশীলনের পথ যত রুদ্ধ হয়েছে, ততই ধর্ম, জাতি, আঞ্চলিকতার মতো বিভাজক উপাদানগুলো বেড়ে উঠেছে, এবং আশঙ্কার যথেষ্ট কারণ রয়েছে যে জাতপাত, নারী বিদ্বেষ ইত্যাদি অমানবিকতাগুলো এখনই প্রতিরোধের পথ না নিলে করাল আকার নেবে। প্রতিরোধের একটা বড় কাজ সাম্প্রদায়িক রাজনীতি ও পশ্চাদমুখী সংস্কৃতির বিরোধিতার পাশাপাশি তাদের জটিল মূল সম্পর্কে সম্যক অবহিত হওয়া। এই মূলের অনুসন্ধানের সরল কোনো পথ নেই, এবং একে উপড়ে ফেলার সহজ কোনো উপায় নেই। অমানবিকীকরণের মধ্য দিয়ে শাসন চালানোর আদি ব্যবস্থাটির বিরুদ্ধে লড়বার জন্য মানবিক সাহস ও সহনাগরিকতার বোধ ছাড়া অন্য কোনো প্রকরণ নেই। এই বোধের সবচেয়ে বড় দাবি হচ্ছে মানুষের চিন্তা ক্রমশ উত্তীর্ণ হোক, এবং অধিক থেকে অধিকতর মানুষ সেই চিন্তার প্রক্রিয়ায় যোগ দেয়। কিন্তু বাস্তবে অধিক থেকে অধিকতর মানুষ যাতে সেই চর্চায় যোগ দিতে পারেন, সেই পরিসর তৈরি করার কাজে যথেষ্ট গাফিলতি আমরা দেখি। এটা কেবল ভাষা বা প্রকাশ ভঙ্গির সমস্যা নয়, এটা আসলে চিন্তার ওপর মানুষের অধিকারের সমস্যা। বলা হয় সব মানুষের চিন্তা করার ক্ষমতা নেই, আসলে সব মানুষের চিন্তা করার অধিকার থাকে না। যে মানুষ শুধু পেট ভরাবার জন্য নিজেকে নিঃশেষ করে যাচ্ছে, সে মানুষের পক্ষে ধরা যাক সংবাদ মাধ্যমের স্বাধীনতার সঙ্গে অর্থনৈতিক প্রগতির কি সম্পর্ক, তা নিয়ে আলোচনায় যোগ দেওয়াই সম্ভব। তার ক্ষমতা নেই এটা ঠিক, কিন্তু ক্ষমতা নেই কেন? কারণ তার অধিকার নেই। অধিকারহীনতার আবার নানা রূপ। দেশে বহু মানুষ MA BA পাস দিয়ে বসে আছেন, কিন্তু তাদের কাছেও জটিল চিন্তা নিয়ে লেখাগুলো দুর্বোধ্য ঠিক, এবং অনেক সময় তারা লেখককে এর জন্য দায়ী করেন। অথচ সমস্যাটা এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যেই বিশ্লেষণী প্রক্রিয়ার অভাব। এখানেও ছাত্রছাত্রীরা ডিগ্রি পাচ্ছেন ঠিকই, কিন্তু বিশ্লেষণী ক্ষমতার অধিকারী হয়ে ওঠার সুযোগ পাচ্ছেন না। অধিকারের সঙ্গে আমি এখানে একটা ছোট্ট গল্প বলে নিই। একটা কোর্স পড়াই আমি এক জায়গায়, সেখানে আমি চেষ্টা করেছিলাম যে কোর্স পড়াতে গিয়ে সেখানে পরীক্ষা থাকবে না, ছাত্রছাত্রীরা একটা এসে লিখবে, সেটাই পরীক্ষা। সেটা পড়া খুব কঠিন হয়ে পড়লো। 100 নম্বরেরটা ওরা অনেক গাই গুই করে 30 নম্বরে নামালো, এবং সেখানে আমি একটা কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। বলছেন, একজন বললেন যে পরীক্ষা হবে না, সাপ্লি দিতে পারবো না। আমি এর থেকে বিস্মিত আমি জীবনে হইনি, যে একজন শিক্ষক তিনি মনে করছেন সাপ্লিমেন্টারি দিতে পারাটা হচ্ছে তার প্রধান কাজ। অধিকারের সঙ্গে বিদ্যাচর্চার প্রসারের যোগটা খুব ঘনিষ্ঠ। তাহলে বিদ্যাচর্চার মধ্যেই তার বহুল প্রসারের যে দাবিটা আছে, অর্থাৎ বহু মানুষ চিন্তার চর্চায় যোগ দিক, এই চাওয়াটা আছে। তাকে বাস্তবে রূপায়িত করতে গেলে সামাজিক গঠনের সঙ্গে যুক্ত অনেক বাধা করতে হবে। যেমন মার্কসের বর্ণনায়, ক্যাপিটাল ভলিউম 1, আজ যে লোক নিজেরই চামড়া বিক্রি করতে বাজারে দাঁড়িয়ে থাকে, অসম্ভব একটা বর্ণনা। যে লোক নিজেরই চামড়া বিক্রি করতে বাজারে দাঁড়িয়ে থাকে, যার কোনো প্রত্যাশাই অবশিষ্ট নেই, যা আছে সে কেবল সেই চামড়ার ডুগডুগি তৈরি হতে থাকে। সেই লোকই নিজের গতরে নিজের ঘাম আর মনের মালিক হয়ে উঠতে পারবে।
তার যখন যা ইচ্ছা তাই করতে পারবে, আজ একটা কাজ কাল অন্যটা। সে সকালে শিকার করবে, দুপুরে মাছ ধরবে, সন্ধ্যায় গরু চড়াবে, আর রাতে খাবার পর সাহিত্য সমালোচনা বিখ্যাত কথা। এদিক থেকে দেখলে ব্যাপক মানুষের মুক্তির লক্ষ্যের সঙ্গে আজকের সুবিধাভোগী শ্রেণীগুলোর, বিশেষত বিদ্যাজীবীদের বড় অংশের মুক্তির লক্ষ্যটাও যুক্ত হয়ে আছে খুবই জটিলভাবে। তাদেরও নিজের সঙ্গে এবং অন্যদের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে, চিন্তার অনুশীলনকে মুক্ত করার জন্য, বহুজনের অধিকারের মধ্যে নিয়ে আসার জন্য। পশ্চাদপসরণ ঘটেছে, এটা মানতে হবে এবং এই পরাভবে নিজেদের দায়টা স্বীকার করতে হবে। এখানে কেউ বলতেই পারেন আপনি তো পার্টির লোকদের কিছু বলছেন, সেটা বলার ক্ষমতা আমাদের নেই, কারণ পার্টির লোকরা তারা কি করবে বা না কি করবে সেটা আমরা জানি না। কিন্তু আমি যেহেতু যারা বিদ্যাচর্চা করেন তাদের সঙ্গে সামান্য হলে ক্ষীণ হলেও একটা যোগ আছে, তাদের কাছে কিছু নিবেদন করতে পারে। বাংলার সমাজে সাম্প্রদায়িক বিদ্বেষ কাজ করবে না বলে যে ছদ্ম আত্মবিশ্বাস বাঙালি বুদ্ধিচর্চাকে বেপথু করে রেখেছিল, হাহাকার করে তাকে সুপথে নিয়ে আসা যাবে না। তার জন্য বোধ হয় এই ভয়ানক সংকটের মুহূর্তটাকে একটা সুযোগে পরিণত করার লড়াই লড়তে হবে। সে সুযোগ আত্মশুদ্ধি এবং সমাজের জঞ্জাল সরানোর অপূর্ণ কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। প্রমথ চৌধুরী সাবধান করে দিয়েছিলেন, যাদের বিশ্বাস মানব প্রকৃতির মূল ধাতু হচ্ছে টু হ্যাভ, তারা এটা ভুলে যান যে জীবনে কিছু পেতে হলে তার আগে কিছু হতে হয়। এক সভ্যতার সঙ্গে আর এক সভ্যতার গড়নের পার্থক্য ঘটে শুধু বাহ্য বস্তুর আনুকূল্যে এবং প্রতিকূলতায়। আম্বেদকরের যাবতীয় চিন্তা এবং কর্মপ্রবাহ থেকেও আমরা এই শিক্ষাই পাই। অন্যের স্বার্থ ভাবনার মধ্যে দিয়েই মানুষ নিজে কিছু হতে পারে এবং নিজের অস্তিত্বটাকেও সুরক্ষিত রাখতে পারে। চিন্তার এই শেকড়ে ফেরাটা সমাজের সব থেকে বঞ্চিত, সব থেকে অবহেলিত মানুষদের কাছে আত্মীয়ভাবে হাজির হওয়াটা বোধহয় এখন প্রধান কাজ। আমি এখানেই থামছি। নমস্কার। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনার বক্তব্য শুনে আমরা সবাই অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম এবং বুঝতে পারলাম। এবার আমি অনুরোধ করব যারা শুনেছেন শ্রোতাদের, যে কোনো প্রশ্ন থাকলে স্যার যেমন বললেন যে কমেন্টসে না লিখে নিজেদের মাইকটা অন করে আনমিউট করে যদি প্রশ্নটি করেন খুব ভালো লাগবে। আমরা শুনতে চাই আপনাদের প্রশ্ন, আর ডিসকাশনটা, আলোচনাটা এগিয়ে নিতে চাই। কারোর যদি কোনো প্রশ্ন থাকে মাইক আনমিউট করে প্লিজ প্রশ্নটা বলুন। হ্যালো হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি প্রথমে আপনার একটু পরিচয় দিয়ে শুরু করলে আমাদের সবারই একটু আলাপচারিতাটাও হবে, পাশাপাশি প্রশ্নটাও ভালো লাগবে। আপনি একটু যদি প্রথম নিজের পরিচয়টা দিয়ে তারপর প্রশ্নটা করেন। ধন্যবাদ। নমস্কার, আমি বিমলেশ মান্না বলছি। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের গবেষক এবং বর্তমানে একটি কলেজের স্টেট এডেড কলেজ টিচার। ব্যবস্থাপক সবাইকে তরফ থেকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং স্যারকেও প্রণাম জানাচ্ছি। তো আমার একটা সমাজে আমরা যেটা যে বুদ্ধিজীবী বলে একটা শব্দ পরিচিত রয়েছে, এই বুদ্ধিজীবী বলতে কি বোঝায় বা কারা, আর বুদ্ধিজীবীর বিপরীত শব্দটা কি। আর স্যার যতটা লিখলেন সেখানে একটা রাজনৈতিক বিতর্ক এসে যায়। যাই হোক, সেখানে প্রবেশ করছি না আমি। এটা হয়তো পরবর্তীকালে স্যারের সঙ্গে যদি পার্সোনাল কোনো নাম্বার বিনিময় হয় তাহলে সেখানে আলোচনা করতেই পারি। আমি মেন প্রশ্ন কি যে স্যার তাহলে বুদ্ধিজীবী বলতে কি বোঝায় বা কারা, আর বুদ্ধিজীবীর বিপরীত শব্দটা তাহলে কি, বা সমাজে কারা বুদ্ধিজীবী নয় আর কারা বুদ্ধিজীবী। ধন্যবাদ। বেশ, এটা আরো কিছু কথাবার্তা হোক, তারপরে একসঙ্গে একটু কথা বলবো, আরো কিছু শোনা যাক।
আরো যাদের প্রশ্ন আছে তারা আপনাদের প্রশ্নগুলো করুন, স্যার তাহলে একসাথে জবাব দেবেন বাকি প্রশ্নগুলো। এই জবাব টবাব দিতে পারবো না, জবাব আলোচনা এটা আলোচনা হচ্ছে, কথা বলা হচ্ছে। আর এই স্যার কথাটা বাদ দাও, না হলে এখানে বসা যাবে না। তো একসঙ্গে বসছি আমরা একটা জায়গায়, সেখানে একজন সার এবং আরেকজন অসার কি করে হয়, হাইপেন সার, এটা কি করে হয়? এটা তো হতে পারে না, সম্ভব না, ওটাকে বাদ দিতে হবে। স্যার হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ বল শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল যে বিশ্ববিদ্যালয় স্তরে যখন আম্বেদকর চর্চা হচ্ছে বা দলিত আদিবাসী চর্চা হচ্ছে, তার মধ্যে কি কোনো প্রচ্ছন্ন ব্রাহ্মণ্যবাদ রয়েছে? বিশেষত ভারতীয় একাডেমিয়াতে, ঠিক 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 বিশ্ববিদ্যালয়তে যে হ্যাঁ ঠিক 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 আমার একটা প্রশ্ন ছিল, আমি জিজ্ঞেস করছি। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের ৩য় বর্ষের ছাত্রী, অনন্যা আমার নাম। আর আমার প্রশ্নটা হচ্ছে খুব একটি ব্যক্তিগত জায়গা থেকে, সেটি হচ্ছে যে আমি নিজে ওপার বাংলার পরিবারের মেয়ে। আমার নিজের পুরো পরিবার আমার বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে আসে। আমি আমার পরিবারের মধ্যে দু ধরনের মানুষকে দেখতে পেয়েছি। একটি গ্রুপ বলে যে আমরা মুসলিম বিদ্বেষী, প্রকাশ্যে বলে, মানে পারিবারিক গ্যাদারিং এর সময়, যে আমরা মুসলিম বিদ্বেষী কারণ আমাদের ওখান থেকে দেশ থেকে তাড়ানো হয়েছে, তাড়িয়েছেন মুসলিমরা। সেই মুসলিম বিদ্বেষটা তাদের মধ্যে রয়েছে, তারা বাইরে হয়তো বলে না, কিন্তু পরিবারের লোকেদের মাঝখানে বলেন। আরেকটি ট্রেন্ড দেখা গিয়েছে সেই আরেকটি গ্রুপের মধ্যে, সেটি হচ্ছে তারা বলেন যে আমরা একসাথে ছিলাম, সবাই মুসলিম হিন্দু সবাই একসাথে সেই দেশে ছিলাম, আমাদের গভর্নমেন্টের জন্য আমাদের পালিয়ে আসতে হয়েছে, তাদের কোনো দোষ নেই, মুসলিমদের কোনো দোষ নেই, তারা আমাদের ভাই বোনের মতো ছিল। তো এই যে পার্টিশন, এই যে দেশ ভাগ, এটার কারণে কিভাবে আমাদের মানে এই সুপ্ত মুসলিম বিদ্বেষটা যেটা রয়ে গেছে কিছু দেশবাসীর মধ্যে, ভারতীয় যারা উদ্বাস্তু ভারতীয় বলতে পারি, যারা বাংলাদেশ থেকে এসছেন, বাংলাদেশের আদিম বাড়ি তাদের, সেখানে সেই মানুষদের মধ্যে সুপ্ত কিছু মানুষদের মধ্যে, আমি যাদের সচক্ষে দেখেছি কিছু মানুষ আমার পরিবারের, তাদের মধ্যে সুপ্ত মুসলিম বিরোধিতা রয়েছে। সেটি কিভাবে এই বিদ্বেষটি আজকের সময় যে আমাদের বিজেপি শাসিত বিজেপির মানে একটি ফ্যাসিবাদী একটি ফোর্স আসছে, সেইটা কি করে মানে এনেবল করছে আরো বেশি এই সুপ্ত মুসলিম বিরোধিতাটা, এটিকে আরো বাড়িয়ে তুলছে, অ্যান্টি মুসলিম ইসলামোফোবিক যে ব্যাপার সেগুলোকে আরো বাড়িয়ে তুলছে। পার্টিশন কিভাবে তার জন্য মানে দায়ী, বা কিভাবে সেগুলোকে এনেবল করছে? এগুলো তো বেশ খুবই জটিল প্রশ্ন। এটাতে এখানে আমার বন্ধু পলাশ আছেন, আমার ধারণা পলাশ খানিকটা এটাতে আলোকপাত করতে পারে। আমরা এক কাজ করি, 3টে জিনিস নিয়ে আমি একটু খুব সংক্ষেপে দু একটা কথা বলি। তবে এই দেশভাগ, মুসলমান বিদ্বেষ, এইটা খুব ভালো বলতে পারবেন পলাশ, আছেন এখানে উপস্থিত আছেন। তার আগে প্রথমে ওই বিমলেশ যেটা বললেন বুদ্ধিজীবী আর অবুদ্ধিজীবী, আমরা তো কোনটা সেটা চাই না। আমি আমার বক্তব্যের শেষে এসে যেটা বললাম যে ওই ক্রিটিক অফ গোথা প্রোগ্রাম থেকে আমি যে উদ্ধৃতিটা দিলাম, আমরা তো শেষ পর্যন্ত ওইটাই চাই। আমরা চাই যে একই মানুষ সকালবেলা একরকম কাজ করছে, বিকেলবেলা একরকম, মানে একই মানুষ সে গরুও চড়াচ্ছে, মাছও ধরছে, আবার সাহিত্য সমালোচনাও করছে। তার পক্ষে সবটাই করা সম্ভব হবে, মানুষের সামগ্রিক বিকাশ। আমরা তো সেই দিকেই যেতে চাই, কিন্তু সেই দিকে যেতে চাই বললে তো আর সঙ্গে সঙ্গে যাওয়া সম্ভব না, তার কতগুলো প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটা অবশ্যই রিভলিউশন তার সব থেকে বড় সমাধান, কিন্তু মানে রিভলিউশন কবে হবে তার জন্য অপেক্ষা না করে থেকেও আমরা কিন্তু যোগ দেওয়ার এই ধরনের প্রক্রিয়াতে যোগ দেওয়ার লোকে যাতে যোগ দিতে পারেন সেটা কিন্তু শুরু করতে পারি। আমি কেরলে আমার একটা খুব রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছিল। একটা সম্মেলনে আমাকে গেছিলাম পানিয়া সদস্য।
পানিয়া হচ্ছে একটা কেরলের আদিবাসী গোষ্ঠী, সেখানে পানিয়াদের নিয়ে একটা কনফারেন্স। সেই কনফারেন্সে আমি অবাক হয়ে গেলাম যে কনফারেন্সে পানিয়ারা এসছেন গ্রাম থেকে, তারা ইংরেজি জানেন না কিন্তু তারা মালায়ালাম জানেন। তারা তাদের বক্তব্য মালায়ালাম ভাষাতে লিখেছেন এবং সেই যারা অর্গানাইজ করেছিলেন ওই কনফারেন্সটা, কেরালার সিডিএস ত্রিবান্দ্রমের, তারা সেই সমস্ত বক্তৃতা সমস্ত বক্তব্যকে বাইলিঙ্গুয়াল শেপে সার্কুলেট করা, এবং প্রত্যেকে একেবারে কমিউনিটি লেভেলের লোকরা আসছেন, আবার সিডিএস এর প্রথিতযশা অধ্যাপক তিনি আসছেন, একসঙ্গে বসে আলোচনা করছেন। এটাও কিন্তু করা সম্ভব। আমরা দেখেছি, আমি যখন আমি প্রতিটি ট্রাস্টে কাজ করেছি 20 বছর, আমরা অনেকটাই এই রকম একটা চেষ্টা করতাম। প্রত্যেক বছর আমরা এরকম কিছু কনফারেন্স অর্গানাইজ করতাম এবং লোকে যে মানুষ আস্তে 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 করে প্রথম দিকে হয়তো কথা বলতে চাইছেন না, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে তিনি কথা বলতে পারছেন, তা তিনি তার বুদ্ধি প্রয়োগ করতে পারছেন। এটা খুব আকাশ কুসুম কল্পনা নয়, এটা করা সম্ভব। আবার এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই কাজগুলো করতে করতে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমি সাঁওতাল পরগনার একটি আদিবাসী মহিলাদের একটি সংগঠনের সঙ্গে আমি প্রথম তাদের সঙ্গে যখন কাজে যোগ দিলাম, তারা একটা সেন্টেন্স লিখতে পারতেন না। এখন তারা নিজেদের অর্গানাইজেশনের অ্যানুয়াল রিপোর্ট নিজেরা লেখেন, কাজ করছেন, করতে করতে শিখেছেন। সুতরাং এইটা আমার মনে হয় যে এটা বুদ্ধিজীবী অবুদ্ধিজীবী এই ভাগটাকে যত আমরা দূরে সরিয়ে রাখতে পারবো ততই সেটা আমাদের জন্য লাভের জিনিস হবে। স্বাগত যেটা বললেন যে বিশ্ববিদ্যালয়ে আম্বেদকর চর্চা, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমি যা চর্চাই দেখি সেটা পুরোটাই মানে ওটাকে কি বলবো, আমি ব্রাহ্মণ্যবাদ আছে কিনা আমি সেটা বলতে পারছি না, কিন্তু এই চর্চাটা বড় খণ্ডিত, খুবই খুবই খণ্ডিত। আম্বেদকর সম্পর্কে জেনারেল কনসেপশন লোকেদের যে সেটা হচ্ছে যে তিনি সংবিধান রচনা করেছিলেন বা তিনি দলিতদের নেতা ছিলেন, তিনি একজন ইউনিয়ন লিডার ছিলেন, তিনি একটা ট্রেড ইউনিয়ন লিডার ছিলেন, তিনি একজন হি ওয়াজ অ্যান অ্যাকমপ্লিশড ইকোনমিস্ট। আজকে যে রিজার্ভ ব্যাংক তৈরি হয়েছে, সেই রিজার্ভ ব্যাংক তৈরি হওয়াতে তার থিসিসের ভূমিকা আছে, তিনি কলাম্বিয়া ইউনিভার্সিটিতে যে থিসিস করেছিলেন তার ভূমিকা আছে। তিনি শুধুমাত্র ওই দলিতদের জন্য কথা বলা, সংরক্ষণ করে দেওয়া এইটা করেননি, তিনি অনেক কিছু করেছেন ব্যাপক, তার সেইগুলো কিন্তু খুব একটা আলোচনার মধ্যে আসে না। তবে আমি যে বললাম যে এই যে বাংলাতেও তো খানিকটা হলেও তর্জমা হয়েছে, সেইগুলোর লোকে খুব একটা খোঁজ খবর রাখে না। আম্বেদকর নিয়ে এখানে চর্চা ইদানিং খুব খুব বেশি দিন না, এখানে গোবিন্দবাবু আছেন, উনি রিজার্ভ ব্যাংকে কাজ করেন, ওদের একটা মিটিংয়ে আমি গেছিলাম। ওদেরকেও অনেক কষ্ট করেই এগুলো আম্বেদকর চর্চা যতটুকু করানো তার জন্য অনেক পাঁপড় বেলতে হয়, অনেক কষ্ট করেই সেটা করতে হয়। তো এখন দ্বিতীয় একটা সমস্যা হচ্ছে যে এর ফলে একটা জিনিস হয়েছে যে একটা বিভাজন ঘটে গেছে আম্বেদকরকে নিয়ে এখন যে চর্চাগুলো হচ্ছে সেখানে একটা দল আছে, তাদের অনেককে আমি চিনি, তারা আবার মনে করছে যে আম্বেদকর তাদের সম্পত্তি, অন্য কেউ আম্বেদকর নিয়ে কিছু কথা বলতে পারবে না। মানে অন্য কেউ বলতে পার্টিকুলারলি লেফটরা আম্বেদকর নিয়ে কথা বলতে পারে, কারণ তারা এতকাল আম্বেদকর নিয়ে কথা বলেনি, এখন তারা বলতে পারবে না। মানে এটা আরেক ধরনের রিয়াকশন এসে হাজির হয়েছে। ফলে আমার মনে হয় যে এটা ওই চেষ্টা করতে হবে আমাদের যতখানি সম্ভব। আম্বেদকরকে পড়বো মানে মার্কসকে যেভাবে পড়বো, গৌতম বুদ্ধ যেভাবে পড়বো, গান্ধী যেভাবে পড়বো, আম্বেদকর সেইভাবেই পড়বো, ক্রিটিক্যালি পড়বো। আম্বেদকর যে সবকিছু আমাদের একেবারে রাস্তা বাতলে দিয়ে গেছেন, ওইটাই করতে, ওইটা করলেই স্বর্গ পেয়ে যাব এমন তো নয়। আমাদের ক্রিটিক্যালি পড়তে হবে সেগুলোকে, এবং আরো তার ভেতর কি সমস্যা আছে দেখতে হবে, তার ভেতর কি সম্ভাবনা আছে দেখতে হবে,
সে ওইভাবে ক্রিটিক্যালি পড়তে হবে। ক্রিটিক্যাল রিডিংটা আমার মূল বক্তব্যটাই তাই, যে ক্রিটিক্যাল রিডিংটা আমাদের করতে হবে। ক্রিটিক্যাল রিডিংটা করবার জন্য আবার সেটা শুধু মানে লাইব্রেরি ডিগিংটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ, সেটা খুব খুব জরুরি কাজ, কিন্তু শুধু লাইব্রেরি ডিগ করে হবে না, আমাদের আবার লোকেদের কাছেও যেতে হবে। সাধারণ লোকের কাছে যে ইউনিভার্সিটিটা আছে, মানে রিয়াল একটা ইউনিভার্সিটি আছে এত বড় পৃথিবী, সেখানে যেতে হবে। এই দুটোর একটা যোগ। এখন মুশকিল হচ্ছে এই দুটোর আমি একটু বোধহয় আমি নিজে কোনো কলেজে ইউনিভার্সিটিতে কোথাও পড়াবার যোগ্যতা আমার নেই, কিছু না, সেজন্য তাদের সম্পর্কে কিছু বলার টা খুব কঠিন। তাদেরকে গালাগালি দিয়ে যাবো সেটা আমি করতে পারছি না, কিন্তু কোথাও যেন আমার চোখে খুব একটা পড়ছে না যে এই দিকে আমরা যেতে পারছি। সেটা যদি সেটা না হয় তাহলে অন্যভাবে চেষ্টা করতে হবে, যারা পারবেন, যারা যেটুকু করতে পারছেন সেভাবে এগোতে হবে। তৃতীয় অনন্যা যেটা বললেন যে মুসলিম বিদ্বেষটাকে কাজে লাগানো, এটাতে আমি এই পলাশ তুমি একটু বলো না, তুমি এটাও কিন্তু খুব ভালো জানে পলাশ করেছে। আমার নাম পলাশ পাল, কুমারদা বললেনই, তো সেভাবে আমার দাদা। কিন্তু কুমারদা, আমি যেটুকু জানি, আমার একটু বাস্তব অভিজ্ঞতা বলতে, আমি যে বয়সে এলাম আমি একটু সেখানে থাকার অভিজ্ঞতা আমার ছিল বা আছে, যাওয়া আসার যেটুকু আছে। আমি একটা জিনিস আমার সেই অভিজ্ঞতার থেকেই বলছি, মানে আমার দৃষ্টিভঙ্গি ঠিক হবে কিনা জানি না, জাস্ট সেটুকুই শেয়ার করছি যে সাম্প্রদায়িকতা বলতে যেটা আমরা এখানে দেখি, সেই সাম্প্রদায়িকতা কিন্তু ছবি বাংলাদেশে সম্পূর্ণ আলাদা। বাংলাদেশে মূলত সেই একটা মৌলবাদের চেহারা দেখিয়ে যেটা বলা হয়, কিন্তু সেটা সেখানকার গ্রাম সমাজে কিন্তু সেরকম দেখা যায় না। আমি একটা ছোট্ট বাস্তব উদাহরণ দিচ্ছি, যে অনেকদিন প্রায় সেই যখন বাবরি মসজিদ সেই ভাঙার সময় আমার এক রিলেটিভস এখান থেকেই, তখন খুব একদম সেই অস্থির সময়টা, এবং তিনি এখান থেকে সেই বাংলাদেশেই যান, সেই সময় বরিশাল অঞ্চল, এবং যেতে যেতে তার একটা নদী পড়ে তো, এবং সেই সময় বাংলাদেশেও যেহেতু অস্থিরতা একটা দেখা গেছিল, অনেক মন্দির টন্দিরও বিচ্ছিন্নভাবে ভাঙা হয়েছিল, তো তিনি যানবাহন ঠিকঠাক পান না, এবং সেই কারণে যেতে যেতে রাত অনেকটা হেঁটে যেতে হয়, এবং তিনি গিয়ে থামলেন একটা নদী সেখানটা, এবং কিন্তু গিয়ে দেখলেন সে যে নদীতে কেউ নেই, মানে যিনি পারাপার করেন, যিনি মাঝি, তিনি নেই। তো অনেকক্ষণ বসে আছেন, সেই সময় একটা বাচ্চা ছেলে তিনি সেখানে এলেন, তারপর জিজ্ঞাসা করলেন যে জানতে পারলেন যে ওই যে মাঝি ওই একাই আছেন, তার কোনো রিলেটিভস মারা গেছেন, সেই কারণে তিনি ওখানে আসতে পারছেন না। তো এই অবস্থায় উনি কোথায় যাবেন, তো মানে একেবারে এরকম অবস্থায় ওই ছেলেটির বয়স তিনি যে বলছিলেন যে ম্যাক্সিমাম 14-15 বছরের ছেলে একটি, তখন সে বলল যে আপনি আমার বাড়িতে চলুন, এবং সে তার বাড়িতে নিয়ে গেল, এবং নিজেই বাড়িতে গিয়ে কিছুটা অবাক, একেবারে সেই কুড়ে ঘর যেমন আমরা বলি সেরকমই, এবং ডাকলেন, তার মা বেরিয়ে এলেন, তিনি বৃদ্ধা, সেই একটু ঘোমটাটা একটু টানা, এবং ছেলে বলল যে মা, যে বাড়িতে মেহমান এসছে। তো বাড়িতে বসালেন, বসিয়ে তখন বাড়িতে কিছু নেই, তিনি কি করবেন অস্থির, ওই একটা ডিম ভাজলেন। তো তখন তিনি বললেন, আমি কিন্তু হিন্দু মানুষ, আমি কিন্তু ভারতে থাকি। তো সেই বৃদ্ধার উত্তর ছিল যে ওয়াল্লাহ, এ তো আমার আরো বেশি সওয়াব হবে, হ্যাঁ, আমি তো অন্য ধর্মের সেবা করার সুযোগ পাচ্ছি। সেটা তার ভাষায়, তার আঞ্চলিক ভাষায় যিনি আমাকে বলছিলেন। তো বাংলাদেশের গ্রাম সমাজে কিন্তু এই হিন্দু মুসলিম দাঙ্গাও দেখা যায় না। বাংলাদেশের শহর অঞ্চলে বাংলাদেশের আরো একটা খুব প্লাস পয়েন্ট হচ্ছে, সেখানে আমরা এখানে অনেককে দেখেছি তার কোনো হিন্দু বন্ধু মুসলিম বন্ধু নেই, এরকম সংখ্যা প্রচুর মানুষ। কিন্তু বাংলাদেশের যে জনসমষ্টি যেভাবে বিন্যাস রয়েছে, সেখানে কিন্তু এইভাবে হিন্দু পাড়া মুসলিম পাড়া নয়, টোটালটাই মিলেমিশে থাকা। বিচ্ছিন্ন যেটা বাংলাদেশে যেটা ঘটে, সেটা কোথাও কোথাও ক্ষেত্রে দুর্বল হিসেবে লুটপাট হয়, কিছু হয়তো হিন্দুর জায়গা দখল করে নিল, এটাকে কিন্তু আমরা
সেই কিছুটা শ্রেণী আন্দোলন থেকে আমি দেখবো এই কারণে সে দুর্বল বলেই তার উপরে ওখান থেকে হচ্ছে, এবং সেটা কিন্তু অনেক মুসলিম মানুষের উপরেও হচ্ছে। হয়তো তার জায়গা জমি কেড়ে নিচ্ছে না, কিন্তু তাকে তো অন্যভাবে সে শোষণের শিকার, সে নির্যাতনের শিকার হিন্দু সম্প্রদায় বলে। এবং সেক্ষেত্রে এই যে শাসক দেখা যায় যারা এইভাবে লুটপাটের জায়গাগুলো করে নিচ্ছেন, তার পেছনে কিন্তু এই একটা মানে শক্তিশালী এই শ্রেণীটাই রয়েছে, সুবিধাভোগী এবং মানে শ্রমভোগী, আমি এদেরকেই বলবো এই শ্রেণীটা। এখানে আমি দেখেছি বাস্তব যে কলকাতায় আমরা সবাই জানি যে বাড়ি ভাড়া নিয়ে যে সমস্যা রয়েছে। আমি বাংলাদেশের পিরোজপুর জেলার একটা ঘটনা বলছি। আমার জেঠুতো দাদা থাকেন, তিনি তার নিজের অভিজ্ঞতা এটা তিনি আমাকে শেয়ার করেছিলেন, সেটা যে ওখানে একটা পাড়া রয়েছে, এক ভদ্রলোকের বাড়ি রয়েছে, 300-র উপরে পরিবারকে তিনি ভাড়া দেন, 300-র উপরে পরিবারকে ভাড়া দেন, এবং তার সবার আগের প্রায়োরিটি হচ্ছে হিন্দু পরিবারকে ভাড়া দেবেন। আমার নিজের পরিবারের এক অংশ এখনো বরিশালে রয়েছে, কিন্তু তারা সেই পরিবারের এক অংশ, এটাও খুব মজার, যে খুব সুন্দর, যে সেবার আমি গেছিলাম লক্ষ্মী পুজো, এবং লক্ষ্মী পুজোর সময় আমি বাড়িতে বসে আছি, তো হঠাৎ করে দরজায় কড়া নাড়ছে, কড়া নেড়ে একটা ফ্ল্যাটের নিচের তলায়, তো কড়া নেড়ে বললেন এসে যে এইবার হিন্দুকে আছেন। তো একটু বুকটা চমকেই গেল যে এরকম হিন্দু খুঁজতে এসছেন। তো তারপরে বললেন না, আমাদের যে কাউন্সিলর একটা এরকম চটের শপিং ব্যাগ, সেই শপিং ব্যাগে একটা লক্ষ্মীর ছবি আঁকা, ভেতরে একটা নারকেল, 1 কেজি চিনি, এটা দিয়ে বললেন আমাদের এই লক্ষ্মী পুজোয় সবাইকে, সবার বাড়ি বাড়ি কাউন্সিলর কিন্তু মুসলিম, এবং তিনি সেই সময় তৎকালীন বিএনপি তার একজন কাউন্সিলর, তিনি পাঠিয়ে দিলেন যে লক্ষ্মী পুজো নাড়ু করার জন্য সমস্ত হিন্দুর বাড়িতে বাড়িতে এটা পাঠিয়ে দিলেন। তো বাংলাদেশকে অ্যাকচুয়ালি সাম্প্রদায়িকতা আমরা যেভাবে দেখি, আমার মনে হয় সেটা অন্যের চোখ দিয়ে দেখা। দেশভাগের প্রেক্ষাপট আলাদা। আমার মনে হয় দেশভাগের যে কারণে এসছেন, আশঙ্কা থেকে এসছেন ঠিকই, কিন্তু ক্ষোভটা সেই কিন্তু ব্যক্তি মানুষের উপরে ক্ষোভ নিয়ে কিন্তু ওপার বাংলা থেকে এপার বাংলায় মানুষ আসেনি। আর 71-এর আগে যারা এসছে তারা কিন্তু মুসলিমদের থেকেও, তারা কিন্তু পাকিস্তান পন্থীদের হাতে থেকে এসেছেন। আমরা পাকিস্তান পন্থী মানেই আমরা সাম্প্রদায়িক বলবো, সেটা বলার থেকে আমরা মনে হয় ক্ষমতাবান বললে ব্যাপারটাকে অনেক বেশি পরিষ্কার হয়। হ্যাঁ, তো আসলে আমার যেটা একেবারে ব্যক্তি, আমি শেষ করছি, যে আমাদের বোধহয় কোথাও দেখাটা অন্যের চোখ দিয়ে দেখা হয়। বাংলাদেশের সাম্প্রদায়িকতা বর্ণনা করতে হলে সেই চোখটাকে বোধহয় একটু ঘোরানো দরকার। তাহলে মনে হয় এই সাম্প্রদায়িকতা যেভাবে আমরা এখানে দেখছি, সেই দৃষ্টি থেকেই যদি আমরা দেখি, মানে আমরা বলতে আমরা যেভাবে একটু অন্যরকম ভাবতে চাই যারা, সেইখান থেকে দেখলে মনে হয় এই জায়গাটা অনেকটা আমাদের কাছে পরিষ্কার হয়। এই সুন্দর লাগলো শুনে। এবং এইখানে একটা বড় সমস্যা আমার ধারণা হলো যে এখানে তো আমাদের বাম আন্দোলনটা গড়ে উঠলো ওপার বাংলা থেকে আসা লোকেদেরকে নিয়ে। সে আন্দোলন খুব তীব্র আন্দোলন, শ্রেণীর রাজনীতি হলো, শ্রেণীর লড়াই হলো। গত 30-40 বছর ধরে যে আন্দোলনহীনতা, সত্যি তো সমাজে কিসের আন্দোলন আছে, কি নিয়ে লোকে এই মানে আন্দোলন, আমি বলছি যে মরালিটি বেসড মুভমেন্ট বলতে আমি সংরক্ষণের বিরুদ্ধে জুতো পালিশ করতে বসে গেলাম প্রেসিডেন্সি কলেজের সামনে, ওটাকে কোনো মরালিটি বেসড মুভমেন্ট তো নয়। মরালিটি বেসড যে মুভমেন্ট, সেই মুভমেন্ট তো হয়নি। সেইটা একটা বড় পার্থক্য। কারণ আধুনিক যে প্রজন্ম, এই প্রজন্ম কিন্তু ওই বাংলাদেশটাকে চেনে না, জানে না, কিছুই জানে না। তাদেরকে যে গল্পটা শোনানো হয়, ফেসবুক ইউনিভার্সিটি তাদেরকে যা শোনাচ্ছে তাই তারা, এবং অনেকগুলো পার্থক্য। এটাতে সেকুলারদেরও সমস্যা আছে। সেকুলাররাও বাংলাদেশ এবং ভারতের ইয়েটাকে, মানে বাংলাদেশকে সাম্প্রদায়িকতা, ভারতের সাম্প্রদায়িক, এই দুটোকে একই রকম মনে করেন, জাস্ট জাক্সটাপোজ করে দিলেই হলো। তা কিন্তু বিষয়টা তার নয়। বাংলাদেশে ক্ষমতার প্রতাপ অনেক বেশি। বাংলাদেশে হিন্দুদের যে ক্ষমতার প্রতাপ এবং মুসলমানদের অক্ষমতা,
শুধু পশ্চিম বাংলার দিকে যদি আমরা তাকাই, এখানে সরকারি চাকরি ক্ষেত্রে 2-3-4% মুসলমান আছে, তাই তো? ইকুয়ালিটি কোএফিসিয়েন্ট আমরা যদি করি তাহলে কি হবে? তাহলে ওই যদি 4ও ধরে নিই, 4 ডিভাইডেড বাই 27 ইন্টু 100 করলে যা হবে, মানে এটা একটা ভয়ঙ্কর ইনইকুয়াল একটা রেপ্রেজেন্টেশন, তাই তো? বাংলাদেশে কিন্তু তা নয়। বাংলাদেশে যে সরকারি চাকরিগুলোর ক্ষেত্রে এখনো হিন্দুদের, মানে হিন্দু জনসংখ্যা এখানে চলে এসছে, সেটা একটা আলাদা ব্যাপার। হিন্দু জনসংখ্যা যে ওখানে কমেছে এতে কোনো সন্দেহ নেই, জনসংখ্যা কমেছে। কমার কারণটা কিন্তু মারধর বলে সবসময় যেটাকে বলা হয়, এইটা নিয়ে যথেষ্ট অনুসন্ধান হয় না। লোকে বলেছে মারধর করেছে বা সাম্প্রদায়িকতা হয়েছে, ওই অত্যাচার হয়েছে চলে এসছে, তা কিন্তু নয়। আমার পাড়ায় একজন আছেন, তিনি চায়ের দোকানি, তিনি বললেন যে যারা এসছে, তিনি এসছেন ওখান থেকে, তিনি বরিশাল থেকে এসছেন, এই পলাশদের জায়গা থেকে। যারা এসছে তাদের 90% এসছে কাজের জন্য, কাজ নেই, কাজের জন্য এসছে। তো এরকম অনেক নানান ধরনের জিনিস আছে, তো সেগুলো খোঁজ খবর করা দরকার। তবে আমি যেটা বলছিলাম যে সরকারি চাকরি বাকরিতে, অর্থাৎ সরকারি চাকরিটা তো একটা ক্ষমতারও ব্যাপার। সরকারি চাকরিটা তো শুধু সরকারি চাকরি নয়, ইনকামের সোর্স অফ ইনকাম নয়, ওটা তো একটা ক্ষমতার ব্যাপার। সেখানে কিন্তু যেমন টপ যে অফিসিয়ালস, তাতে হিন্দুরা হচ্ছেন 8%, একেবারে জনসংখ্যার সঙ্গে প্রপোর্শনেট। তাদের যা জনসংখ্যা মানে টপ, মানে একেবারে টপ ব্যুরোক্র্যাট যারা। আর এই মিডল লেভেল যে ব্যুরোক্রেসি, সেখানে তাদের প্রপোর্শনটা আরো অনেকটা বেশি। সেখানে প্রায় কোনো কোনো জায়গায় তো 30%, কোনো কোনো অফিস কাছারিতে 30%। এইটা কিন্তু আমাদের দেশে এই জিনিসটা ঘটছে না। এখানে যেমন পশ্চিমবাংলার কথাতেই দেখি, পশ্চিমবাংলায় মুসলমানরা জনসংখ্যা 27% হয়েও, ফলে এরকম নানান জিনিস আছে যেগুলো, সমস্যাটা শুধুমাত্র ফেসবুক ইউনিভার্সিটি বিজেপি নয়, সমস্যাটা সেকুলাররাও কিন্তু কিভাবে জিনিসটাকে দেখবো, এতকাল ধরে কি হয়ে এসছে। একটা বড় সমস্যা তো এটাই হয়েছে যে হিন্দু সাম্প্রদায়িকতা, মুসলমান সাম্প্রদায়িকতা দুটোরই বিরোধিতা করতে হবে। আমাদের একজন বামপন্থী নেতা আছেন, আমার খুবই বন্ধু, উনি একটা বই লিখেছিলেন। বইটা হচ্ছে যে মাইনরিটি কমিউনালিজম নিয়ে। এবং বইটার ভূমিকাতে তিনি লিখছেন যে তার নেতা তাকে বলেছেন যে মেজরিটি কমিউনালিজম নিয়ে অনেক কথা হয়, কিন্তু মাইনরিটি কমিউনালিজম নিয়ে কিছু বলা হয় না, তুমি একটা বই লেখো। সে বইটা কে লিখবে? মাইনরিটি কমিউনালিজম নিয়ে কোনো একটা মাইনরিটিকে লিখতে হবে। এই যে মানে একটা ইকুই ডিস্টেন্স মেনটেন করার যে এর মধ্যে দিয়ে আমি বলবো যে ধাপ্পাবাজিটা হয়েছে, আসলে ধাপ্পা, ইকুই ডিস্টেন্স মানে কি? একটা লোক মার খাচ্ছে আর একটা লোক তাকে মারছে, আর আমি দুটো, যে মারছে যে মার খাচ্ছে, দুটোর থেকেই আমি দূরত্ব বজায় রাখছি, না না আমি কারো দিকে। যাই হোক, পরের আলোচনাতে যাওয়া যাক। আর কি অনন্যা কিছু বলছিলেন আপনি, বলুন। না না, আমি বললাম খুব ভালো লাগলো কথাগুলো শুনে, অনেক না, কিছু শিখতে পারলাম। আমি অনন্যার ওই কথার ধরে আরেকটা কথা একটু এই করলে বোধহয় ভালো হয়, যে মানে বাংলাদেশে যে সাম্প্রদায়িক, সেখান থেকে যদি এই ভাবনাটা আসে, তাহলে ওপার বাংলার মানুষরাই এই মুহূর্তে কেন একটা নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে পড়ছে, সেই প্রশ্নটার বোধহয়, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ভাবনা। মানে এখান থেকে আমি যারা ওপার বাংলা থেকে এসেছে তাদের ভেতরে মানে কেন বিজেপির এই আমরা দেখেছি, আমার বাস্তব অভিজ্ঞতা। আমি যে অঞ্চলে থাকি, অঞ্চলে বা আমি যে স্কুলে পড়াই, সেটা একটা কলোনি স্কুল। কলোনি, তার পাশে মানে চারপাশে 3টে কলোনি। তো সেখানেও ঠিকই একদম এই বিজেপির এখন এই মুহূর্তে একটা বিরাট ভোট ব্যাংক সেইগুলো, এবং তারাও তাদের একটা বিরাট অংশ। এইখানটাতেও আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা হয়, কিছু তো আছেই, আমরা ব্যতিক্রমী বিচ্ছিন্ন ঘটনা তো রয়েছে, সেসব আমরা বাদ দিয়ে যদি দেখি, একটা শ্রেণীর মনে কিন্তু এরকম যে কখনো কখনো ওপার বাংলা থেকে এসে তারা এই বাংলাতে যথেষ্ট যে তার পরিচিতি হিসেবে যে সেই পরিচিতিটা সে পায়নি। আইডেন্টিটির ক্রাইসিস অনেক সময় হয়েছে, সেই আইডেন্টিটির ক্রাইসিস অনেক ভাবে হয়েছে।
তার নিজেকে প্রকাশ করতে না পারার, সারাক্ষণ একটা লুকিয়ে থাকার, অনুপ্রবেশ ইত্যাদি ইত্যাদি, এই রাজনীতিটা সেইটাকে জিনিসটাকে খুঁচিয়ে তোলার বোধহয় একটা ভূমিকা রয়েছে। অর্থাৎ একদিকে নিজে আইডেন্টিটি হিসেবে প্রকাশ করতে না পারা, অর্থাৎ আমি এসেছি, আমি এখানে সেই ওয়েলকামটা পাইনি, বিপরীতে সেখান থেকে আমাকে হিন্দু পরিচয়টাই তখন তার থেকে বড় হয়ে উঠেছে অনেকের কাছে। এবং এই বড় হিন্দু পরিচয়টা বড় করতে গিয়ে আমার মনে হয় এই হিন্দুত্ববাদীদের সঙ্গে সে একটা কোথাও সে লিঙ্ক খুঁজে পেয়েছে, সেটা একটা কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে এই কারণটা হতে পারে। জাস্ট এইটুকু। সঞ্চারী অনেকক্ষণ ধরে হাত তুলেছে, তো সঞ্চারীর কিছু প্রশ্ন থাকলে। হ্যাঁ, আমার একটা কথা বলার ছিল যে সম্প্রতি কেন্দ্রীয় সরকার একটা প্রকল্প নিচ্ছেন যে মানে ইউজিসির তরফ থেকে যে বিশ্ববিদ্যালয়ে মানে ধর্মগ্রন্থ পড়ানোর একটা প্রয়াস। তো এইটা কতদূর মানে এর ভবিষ্যৎটা কি হতে পারে বলে আপনার মনে হয় স্যার? কারণ আমি কিছুদিন আনন্দবাজারে আপনার একটা লেখা পড়েছিলেন, আপনি রাজশেখর বসুর গীতার উপরে কমেন্টারি করেছিলেন, আমার খুব ভালো লেগেছিল, সেই জন্য আমি আপনার কাছে প্রশ্নটা করতে চাই। এটা নিয়ে কি বলা, ওরা যদি, আমার মনে হয় যে এখানে একটা, আমি তো পাল্টা একটা দাবি করব, হ্যাঁ পড়ানো হোক, গীতা পড়ানো হোক, সংস্কৃত চর্চা শুরু হোক, মানে সংস্কৃত শুধু নয়, যতগুলো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলোর উন্নতি হোক, এবং সংস্কৃতটা তো ভালো করে শেখা উচিত। কটা লোক যারা এই হিন্দু হিন্দু করে বেড়াচ্ছে, কটা লোক সংস্কৃতটা জানে, কটা লোক মূল টেক্সটগুলো পড়েছে, সেগুলো যদি সত্যি সত্যি পড়ানো হয় তো, কিন্তু অনেকগুলো প্রশ্ন এসে যায়, তো পড়াবে কে? পড়াবার মতো লোকই তো তৈরি করা হয়নি। আজ সংস্কৃত চর্চা আছে, কটা লোক সংস্কৃত পড়াতে পারে আজকে? মানে আপনারা তো জানেন যে আমাদের রাজ্যে, আমি তো খোঁজ করেছিলাম সুকুমারীজি মারা যাওয়ার পর, আমি খোঁজ করার চেষ্টা করেছিলাম যে অনেক জায়গাতে আটকাই, তো সংস্কৃত জানি না, আমি তো জানি না, খুব সামান্য পড়তে পারি, সেটুকু আমি শিখেছিলাম সুকুমারীজির হাত ধরে, যেটুকু শিখতে পেরেছি। তো উনি মারা যাওয়ার পর আমার সত্যি খুব অসুবিধা হয়েছে, অনেক সময় আমি জানতে পারি না কার কাছে জানবো। আছেন কয়েকজন বিশেষজ্ঞ আছেন, তাদেরকে আমি চিনি না, কিন্তু একটা জিনিস, অথচ ইংরেজির যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে 20 জন বন্ধুকে ফোন করতে পারি, এটা কি হবে বলে দাও। এখন তো সেটাও করতে হয় না, আমার মেয়ে এই অনন্যা ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছিল, এখন কাজ করে। কিন্তু এতে তো আমার সাঁওতালি ভাষায় সমস্যা হলে এই গোবিন্দবাবু আছেন, বড়ো বাসকে আছে, মুন্নি হেমব্রম আছেন, তাদেরকে ফোন করলাম, পেয়ে গেলাম। সংস্কৃত তো সত্যি দুর্লভ, কার কার কাছ থেকে সাহায্যটা নেব? আমার মনে হয় এই দিক দিয়ে বলা উচিত যে যদি পড়াতে হয় তো পড়াও, ঠিক করে পড়াও। তাতে ধর্মগ্রন্থ মানেটা কি, সেই অর্থে তো ধর্মগ্রন্থ বলতে কিছু নেই। বেদকে কি কেউ ধর্মগ্রন্থ বলবে? না না, কখনোই না, সেই অর্থে, কখনোই না। তো সেই অর্থে গীতাও ধর্মগ্রন্থ নয়, আর রামায়ণ মহাভারত তো নয়, রামায়ণ মহাভারত তো নয়। তা আমি সঞ্চারী ওরা কি করবে জানি না, আমি তোমাকে বলবো যে মহাভারত গুলো যত পারো পড়ে ফেলো। আমার বিশ্বাস এরা যদি ক্ষমতায় আসে না, ওই মহাভারত পড়াটাও বন্ধ করে দেবে, এবং হতে পারে যে বাল্মীকি রামায়ণ পড়ানোটাও বন্ধ করে দেবে, এমনকি তুলসীদাসও বন্ধ করে দিতে পারে। যথেষ্ট কারণ আছে। হয়তো একটা এমন একটা যুক্তি এনে হাজির করবে যে তুলসীদাস আব্দুর রহিম খান কানানের বন্ধু ছিলেন, আব্দুর রহিম খান কানানের সঙ্গে ওর সম্পর্ক ছিল যে দুজনে দুজনকে দোহাতে চিঠি লিখতেন। তুলসীদাস একজন গরিব লোক তুলসীদাসের কাছে এসে বলল যে রহিম তো আপনার বন্ধু, একটা চিঠি লিখে দিন না, আমাকে একটু সাহায্য করুন। তো তুলসীদাস দোহার একটা লাইন লিখলেন, এবার পাঠিয়ে দিলেন রহিমের কাছে, রহিম তাকে টাকা পয়সা দিলেন, সাহায্য করলেন, আর দোহার দ্বিতীয় লাইনটা লিখে ওটা আবার তুলসীদাসের কাছে ফেরত পাঠিয়ে দিলেন। এই ছিল ভারতবর্ষ।
এই জিনিসগুলো মানে যে তুলসী দাস একজন মুসলমানের সঙ্গে যার বন্ধুত্ব, সেই তুলসী দাসকে এরা খুব একটা মানবে আমার মনে হয় না। এগুলো সব বন্ধ করে দিতে পারে। যাই হোক, সেগুলো কি করা। আর আমার একটি প্রশ্ন আছে ব্যক্তিগত জায়গা থেকে, হ্যাঁ, বলো। সেটা হলো যে মানে আপনি যেটা বলছিলেন যে বুদ্ধিজীবীদেরও কর্মী হতে হয় অনেক সময়, তো মানে বুদ্ধিজীবী অবুদ্ধিজীবী সেই জায়গাটার পার্থক্যটা আমি মানে না রেখেই জিনিসটা জিজ্ঞেস করছি। আমি ব্যক্তিগত আমার প্রচেষ্টা থেকে যখন আমি নিজের সার্কেলে যখন লোকজনের সাথে কথা বলি করি, আমি বিভিন্নভাবে তাদেরকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করি। মানে সেটা সংরক্ষণ বিষয় হতে পারে, সেটা অনেক সময় হতে পারে এই যে জাতপাতের রাজনীতি, তার বিপক্ষে অনেক জিনিস বোঝানোর চেষ্টা করি। তো সেইটা করতে গিয়ে আমার বন্ধুরা যেটা বলে যে তোর এসব করে কি দরকার, তার থেকে চাকরি বাকরির জন্য পড়াশোনা করলে কাজে দেবে। তো ইভেন এমন অনেক ক্ষেত্রে এমন জায়গা হয়েছে যে তারা আমার সঙ্গে মেশা বন্ধ করে দিয়েছে, এটা বলে যে তুই অনেক কিছু বোঝাস, এসব করে আমার মাথা পাগল হয়ে যায়, আমি নিজের পড়াটা করতে পারি না। তো এই যে একটা বাইনারির জায়গাটা, যে নিজের পড়া করা বা কাজের পড়া, তার পাশাপাশি এই যে মানে মানে তথাকথিত আমরা যেটাকে বিদ্যা চর্চা বলি, সেই জায়গাটাকে নিয়ে আপনার কাছে এই প্রশ্নটা, মানে এই জায়গাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বা আমরা কিভাবে এই জিনিসটাকে দেখবো, সেই জায়গাটা যদি একটু মানে বলেন, মানে সেটা আমার কাছে একটু পরিষ্কার হবে তাহলে। এটা তো একটা একেবারে একটা দার্শনিক প্রশ্ন। একদিকে আমি বলবো সা বিদ্যা ইয়া বিমুক্ত, বিদ্যা মানে তাই যা আমাকে মুক্ত করে। আর অন্যদিকে আমি বিদ্যার যে চর্চাটা করছি, সেই চর্চাটা কিন্তু একেবারে বন্ধনের চর্চা। অর্থাৎ আমি মানে চাকরি করব, টাকা রোজগার করব, সেই জন্য আমি বিদ্যা অর্জন করব। ফলে এইটা তো গোড়ায় একটা গলদ আমাদের খুব বড় আকারে থেকে গেছে। মানে এডুকেশনের একটাকে, যেটাকে আমরা বলি ইন্ট্রিনসিক ভ্যালু, একেবারে তার অন্তর্নিহিত তার আন্তরিক যে মূল্য, আর একটা তার ইনস্ট্রুমেন্টাল ভ্যালু, সেটা দিয়ে কিছু কাজকর্ম হয়। এখন ইনস্ট্রুমেন্টাল ভ্যালুটা তো সেকেন্ডারি। এটা যারা শিক্ষা নিয়ে কথা বলছেন, যেমন এই গৌতম বুদ্ধর সঙ্গে সুভূতির একটা কনভারসেশন হচ্ছে। কনভারসেশন পৃথিবীর প্রথম ডেটেড প্রিন্টেড বই, তারিখ দেওয়া প্রিন্টেড বই বজ্রচ্ছেদিকা প্রজ্ঞা পারমিতা, তাতে এই কনভারসেশনটা আছে। তাতে সুবোধি বলছে কি হবে লেখাপড়া করে, জ্ঞান অর্জন করে কি হবে? বুদ্ধর প্রথম উত্তর হচ্ছে যে কিছু হবে না, কোনো লাভ হবে না। তুমি জ্ঞান অর্জন করে কোনো লাভ, সেইটা জেনেই, অর্থাৎ তোমাকে ওই অ্যাক্সিয়মটা থেকে যেতে হবে যে জ্ঞান অর্জন করে আমার কিন্তু কোনো ব্যক্তিগত লাভ হবে না, আমি ব্যক্তিগতভাবে কিছু পাবো না, এই অ্যাক্সিয়মটা ধরে এগোতে হবে। কিন্তু তার মানে এই নয় যে লাভ হবে না তা না, আমি তারপরেও চাকরি করতে পারি, আমি আমার সুবিধা হবে। কিন্তু আমি যদি ওই ইন্ট্রিনসিক ভ্যালুটা, এইটা আসলে আমাদের একটা দ্বন্দ্ব চিরকাল থেকে গেছে। ওই বাংলায় ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে। সুতরাং এখানে তো একটা ভয়ানক, এবং তারপর বিশেষ করে পোস্ট গ্লোবালাইজেশন যে এটা আসলো, পোস্ট গ্লোবালাইজেশন যে সিস্টেমটা তৈরি হলো, সেই সিস্টেমে তো চিন্তা করবার যে, মানে প্রথমত আমাদের বাংলার যে, অন্য জায়গার কথা আমি বলতে পারবো না, বাংলায় চিন্তা করার যে ক্ষমতা গড়ে তোলা, এদিকে খুব কখনো জোর দিয়ে তো দেওয়া হয়নি। মানে ক্লাস 6 থেকে 7-এ, ক্লাস 6-7-এ উঠেই ছেলে মেয়েদের একটা বই কিনতে হতো, ওই রচনা শিক্ষা, কি বলে আর কি, হ্যাঁ, ব্যাকরণ ও রচনা, বাংলা ব্যাকরণ ও রচনা। আচ্ছা, রচনা একটা জিনিস, সেটার জন্য আবার বই পাওয়া যাবে, মানে কতগুলো স্পেসিমেন, ওগুলো তো ওরা বলবে স্পেসিমেন রচনা, কিন্তু কি হয়ে এসছে চিরকাল, এটা ছেলেমেয়েরা সেই রচনাগুলো মুখস্থ করে এসছে। সেই রচনাগুলোর মধ্যে কতগুলো কমন থাকতো, গরু একটা তো ছিলই, তারপরে যেখান থেকে গরু রচনা কথাটা এসছে, তারপর হচ্ছে যে বাঙালির প্রধান উৎসব দুর্গোৎসব, অথচ বাঙালির প্রধান উৎসব পয়লা বৈশাখ। মানে বাঙালির যদি মেজরিটিকে দেখতে হয়,
তাদের প্রধান উৎসব তো পয়লা বৈশাখ, বাংলাদেশের প্রধান উৎসব পয়লা বৈশাখ। কোনো ধর্মীয় উৎসব কিন্তু ওখানে প্রধান উৎসব নয়। তো এখন এই যে যে দেশে রচনা মুখস্থ করে ছেলেমেয়েরা পরীক্ষা পাস দেয়, সেখানে চিন্তার চর্চা কোথা থেকে হবে? মানে লেখার সঙ্গে কিন্তু চিন্তার একটা খুব ঘনিষ্ঠ যোগ আছে। যতক্ষণ না কেউ লিখতে যাচ্ছে, যখন আমি কথা বলে যাচ্ছি যা খুশি বলে গেলাম, আমার তো মুখের আগল নেই, যা খুশি বলে গেলাম, কিন্তু যখনই আমি লিখতে বসবো তখন নানান জটিলতায় সে হাজির হয়। অনেক প্রশ্ন এসে নিজের কাছেই নিজেকে মানে বারবার প্রশ্নের সম্মুখীন হতে হয়। সেই চর্চাটা কিন্তু আমাদের একেবারে নেই। যে কারণে আমি দাবি করি যাদের সঙ্গে অল্প যে লোকজনের সঙ্গে কাজ করি, প্রাথমিক শিক্ষকদের সঙ্গে, আমি 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 আমার প্রধান একটা দাবি হচ্ছে যে আপনি আমাকে যা জানাতে চান লিখে জানাবেন। তো আমরা লেখার একটা চর্চা তারা করতে করতে তারা লিখতে পারছেন, তো ভালো লিখছেন, নিজেদের রিপোর্ট লিখছেন, নিজেদের কাজের রিপোর্ট লিখছেন, গবেষণার কাজ করছেন, সেটা করা যায়। আচ্ছা, এখানে আমার একটা ব্যাপারে বলার আছে, একটা রিমার্ক আছে এখানে। আমি শুভদীপ দা যেটা বললো সেটার সাথে ফলো আপ করে আমি বলতে চাইছি। শুভদীপ দা যেটা বললো সেটা হয়তো সত্যি, কিন্তু এর সাথে আরো একটা সত্যি, আমরা যারা শহরে থেকে যারা পড়াশোনা করছি, বিশেষত সোশ্যাল সায়েন্স বা হিউম্যানিটিজ এর সাবজেক্ট যারা পড়ছি, তাদের ক্ষেত্রে কিন্তু, এবং এটা আরো কয়েকজন রিসেন্টলি এটা নিয়ে ফেসবুকে লিখেও ছিল, সেখান থেকে আমার মাথায় এটা এলো যে তারা কিন্তু এই সোশ্যাল অ্যাক্টিভিজমটাকে তারা কিন্তু একাডেমিয়ার একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে তারা কিন্তু কাউন্ট করছে, এবং তারা কিন্তু মানে এটাকে ভাবছে এভাবেই যে আমি যদি আজকে এরকম কোনো সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকতে পারি, তাহলে আমি একটা বড় ইন্টেলেকচুয়াল সার্কেলের সাথে আমি যোগাযোগ করতে পারবো, বা পরবর্তীতে আমি যদি কোনো এনজিওতে জব নিই, তাহলে সেটাতেও কিন্তু আমি সেটা আমার সিভিটা আমার ইমপ্রুভ করবে, তো সেখানেও কিন্তু আমি কাজে লাগাতে পারবো। আর এটা কিন্তু মানে যারা আমরা কলকাতাতে রয়েছি বা দিল্লিতে যারা পড়াশোনা করছে, তারা অনেকেই কিন্তু এটার সাথে পরিচিত। তো এখানে গিয়ে আমার আরো একটা জিনিস মনে হয়, যে আমি যখন একটু আগে ব্রাহ্মণ্যবাদের কথাটা বললাম যে প্রচ্ছন্ন ব্রাহ্মণ্যবাদ রয়েছে, তখন কিন্তু এখানে আর একটা জিনিসও কিন্তু খুব ভাবে মাথায় আসে, সেটা হচ্ছে যে এই ধরনের চর্চা যারা আরবান টাইপ যে ইন্টেলেকচুয়াল, যারা শহরে বসবাসকারী আরবান টাইপ ইন্টেলেকচুয়াল, শহরে বসবাসকারী বলাটা ভুল হবে, গ্রামসি যেটাকে আরবান টাইপ ইন্টেলেকচুয়াল বলেছিল, সে যে আরবান টাইপ ইন্টেলেকচুয়ালরা তাদের একটা বড় অংশ, তারা যেভাবে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করছে বা তারা যেভাবে অ্যাক্টিভিজমটাকে তুলে ধরছে, সেভাবে কিন্তু একজন গ্রামের একজন বুদ্ধিজীবী কিন্তু সেভাবে নেবে না। আজকে গ্রামের কোনো দলিত শিক্ষক সে কিন্তু সেইভাবে নেবে না, আর সেভাবে কথাও বলবে না। ফর দ্যাট ম্যাটার কোন একজন আদিবাসী যদি সে পড়াশোনা করে, এটা আপনি আরো এক জায়গায় বলেছিলেন আমাদের লেফট ওয়ার্ড থেকে যখন একটা সভা হয়েছিল 2019 সালে, আপনি ওটা ওই সিগল বুক স্টোর এই কথাটা আপনি বলেছিলেন, এরকম এই বিষয়টা কিছুটা আপনি ছুঁয়ে গেছিলেন, যে গ্রাম থেকে যে যারা শহরে এসে পড়াশোনা করছে তাদের মধ্যে কিন্তু এই ধরনের ফারাকটা চলে আসছে, প্লাস গ্রাম থেকে যে ধরনের দলিত বা আদিবাসীরা বুদ্ধিজীবী হয়ে উঠছে, তারা কিন্তু শহরের বুদ্ধিজীবীদের মতন করে কিন্তু এই বিষয়গুলোকে দেখছে না, বা একই ভাবে কথা বলছে না, একইভাবে ভাবতেও পারছে না, একইভাবে লিখতেও পারছে না। তো এটা আমার একটা রিমার্ক ছিল এখানে বলার। আচ্ছা, আমার একজন খুব কাছের মানুষ হাত তুলেছেন, আমার দাদা সম্পর্কে প্রলয়দা। আচ্ছা, পলাশ বাবুর কাছে আমার একটা কোশ্চেন ছিল, একবার পলাশ বাবুর কাছে। শুভদীপ। হ্যাঁ হ্যাঁ দাদা বলুন, শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, পলাশ বাবু আছে। আয়োজক, উপস্থাপক এবং যিনি বললেন রানাবাবু, ওনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার একটু অবজারভেশন এবং বিশেষ করে শুভদীপের কথার প্রতিবাদ সত্তা নিয়ে আমি তুলে ধরছি। প্রথমেই ধন্যবাদ জানাই রানাবাবুকে, উনি খুব ক্যাটেগরিক্যালি বর্তমান সভ্যতায় বা সমাজে বাংলাতে কিভাবে আম্বেদকর দরকার সেটা উনি বলছিলেন। তো আমি কতগুলো শব্দ মানে মনে ধরেছি, আমি সেই শব্দগুলো আবার আমি পুনরায় বলছি প্রত্যেকের উদ্দেশ্যে। কারণ উনি এক জায়গায় প্রশ্ন করেছিলেন যে আমি তো বিশ্ববিদ্যালয়ে থাকি না, তো বিশ্ববিদ্যালয় থেকে কিভাবে আমাদের সমাজে যে পিছিয়ে পড়া দলিত এই সমস্ত শ্রেণীগুলোকে কিভাবে নিয়ে আসা যায়, সেটা কিভাবে কাজ করা যায়, আমি কি বলবো। তো আমি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত আছি
সেই হিসাবে আমি ওনার কথাগুলোকে একটু পুনরাবৃত্তি করে উচ্চারণ করছি। আপনাদের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আমার কথাগুলো ভালো লেগেছে। তো আমি বলবো যে আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা আলোচনা করছি, উনি বারবারই বলছিলেন যে আমরা এটাকে ওই স্যার অস্যার এরকম ভাবে না দেখে যদি আমরা নিজেদেরকে একাত্ম করতে পারি, একাত্ম করাটা যতটা বলা সহজ ততটা সম্ভব নয়। কিন্তু কতগুলো কথা উনি বলেছেন খুব ভালো। প্রথম কথা হচ্ছে প্রশ্ন করতে জানতে হবে, শিখতে হবে, শেখাতে হবে। যেটা উনি বারবার বলছেন যে আজকে তোরা ড্রাফট লিখছে, আমি একটা দিন ওদের বলে দিতাম আর আজকে ওরা লিখছে। এই কাজটা আমরা খুব কম করি, এটা আমার মনে হয়। ওই জন্য যারা পিছিয়ে পড়ে রয়েছে তাদেরকে ওই হীনমন্য থেকে দূরে সরানোর জন্য প্রশ্ন করার অধিকারটা দিতে হবে। হ্যাঁ, এটা ঠিক। শুভদীপ যে প্রশ্নটা করলো, যে বললো যে আমরা যখন আমার খুব কাছের লোকেদের কাছে বলি, সবাই শুধু চাকরির জন্য বলে। আরে বাবা, খুন্নি বৃত্তির জন্য চাকরিটা আসবে, সবাই বলবে, তোমার তারা ভালো চায়। এটা নয় যে তুমি যে কাজটা করছো সেই কাজটা খারাপ। তুমি কাজটা যদি ভালো করো, সৎ করো, তোমাকে কে সাপোর্ট করলো কে করলো না সেটা বড় কথা না, একদিন না একদিন তুমি সাপোর্ট পাবেই। আজকে আম্বেদকরকে নিয়ে আমরা আলোচনা করছি, কেন করছি? কারণ ওই লোকটা আমাদের জন্য কিছু করেছে বলেই আমরা করছি। কিন্তু দু ধরনের লোক আছে, একটা লোক ওই জিনিসটাকে নিজের অন্তরে নিয়ে তার মধ্যে প্রতিফলিত করার চেষ্টা করে, আর একটা লোক আছে পুজো করে, যেটা ব্রাহ্মণ্যবাদ বারবার সৌগত বলার চেষ্টা করছে, পুজো করে। তাকে বলা হয় যে প্রণেতা, সাংবাদিক প্রণেতা, আর তাকে বলা হয় সমাজ সেবা। আমার মাঝখানে 5 মিনিট আমার বেরিয়ে গেছে, ওই কেটে গেছিল, কানেকশন ছিল না, আমি মিস করে গেছি অনেক কিছু। হ্যাঁ, যাই হোক, শুনি আমি আপনারই কথাগুলো বলছি, কিছুটা হয়তো পুনরাবৃত্তি হচ্ছে আর কি। দ্বিতীয় কথা আপনি বলেছেন প্রগতি। আমরা প্রগতির সংজ্ঞাটা কিভাবে দিই? যে পিছিয়ে পড়া দলিত শ্রেণী তারা কিছুটা শিক্ষা পেয়ে গেল, দিয়ে সমাজে কিছু আলো দিচ্ছে, পড়াচ্ছে, কিছু চাকরি পেয়েছে, সেটা প্রগতি না? আমি সেটাকে প্রগতি বলে মনে করি না। প্রগতি হলো যদি আমরা কিছুটা দায়িত্ব নিয়ে তাদেরকে আবার সামনের সারিতে আনার চেষ্টা করি, সেটা প্রগতি বলি। যেটা সৌগত বলছিল যে একজন গ্রামের বুদ্ধিজীবী কখনোই আরবান বুদ্ধিজীবীর মতন ঝাঁপিয়ে পড়ে ইয়ে করবে, তা করবে না। তেমনি আমাদের কুমারবাবু খুব সুন্দরভাবে বললেন যে ভূমি সংস্কার বামেরা করেছিল বলে কিছুটা মানুষ মুখ ফুটে কথা বলার সুযোগটা পেয়েছিল। বুঝতেই পারা যায়নি যখন বাম শেষ হচ্ছে 34 বছর পর, তার তৃণমূল যখন ক্ষমতায় আসছে, তখন এই আমাদের মতনই আমাদেরই লোকগুলোকে কাজে লাগিয়ে কিভাবে বেদিগুলাকে ভাঙা হয়েছে আদিবাসীদের, দিয়ে ওখানে বিদ্বেষ ঢুকানো হয়েছে। যে কথা অনন্যা বলছিল বিদ্বেষের কথা হিসাবে, যে আমরা কেন মুসলিম বিদ্বেষী হচ্ছি, দেশভাগ, এটা নিয়ে পলাশবাবু খুব সুন্দর গুছিয়ে বলেছেন। আমার এখানে একটা অবজারভেশন আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আর হচ্ছে গান্ধীজি দুজনেই প্রতিবাদ করছেন যখন জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয়। দুজনের ভঙ্গি দুরকম ছিল। মনে রাখবেন, এই বাংলা আমাদের জাতিসত্তা, 3 রকমের জাতিসত্তা নিয়ে আমরা বাঁচছি। প্রথম জাতিসত্তা হচ্ছে আমাদের বাঙালি। এই জাতিসত্তাটাকে টিকিয়ে রাখার জন্য নজরুল এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে ধরনের ভূমিকা পালন ছিল রাখিবন্ধন উৎসবের মাধ্যমে, আজকে যদি আমরা ওই চর্চাটাকে নিয়ে আসি তাহলে ভুল করব। কারণ আর্থসামাজিক ব্যবস্থা, পরিকাঠামো ব্যাপকভাবে পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের মূল যারা ব্যক্তিবর্গ, তারা হচ্ছে নেতা। তারা কি করেছে, তাদের নিজস্ব চিন্তা ভাবনাটাকে চাপিয়ে দিয়েছে আমাদের মতন লোকগুলোকে। আমাদের উন্নতি করব বলে কখনো সেইভাবে উন্নতি তারা করেনি। যেটা আমার মনে হয় মহেশ গল্পে অনেকটা সুন্দরভাবে তর্করত্নকে দিয়ে তুলে ধরেছিল। সেই মহেশ গল্পটা মনে হয় যে এখন আর নেই। রানাবাবু খুব ভালোই বলেছেন যে একটা মানে ভ্রম আমাদের মধ্যে বিস্তার করে যে আমাদের আর কোন রকম জাতিভেদ নেই। এই যে মিথ্যার বেসাতি এতদিন ধরে বাংলায় ছড়িয়ে এসছে, তারই কলঙ্কজনক রূপ হিসেবে এখন বেরিয়ে এসছে, এটা আমার মনে হয়েছে। অবহেলা, নেক্সট টার্ম উনি ব্যবহার করেছিলেন অবহেলা, খুব ভালো বলেছেন। অবহেলাটার জন্যই আজকে এই বিদ্বেষ জিনিসটা গড়ে উঠেছে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের নাইটবাদী ত্যাগের কথা বললাম, বিদ্বেষের ব্যাপারটাকে নিয়ে বলতে চাইছিলাম আর কি। আর একটা যেটা মহাত্মা গান্ধী কি করলো, একটা মনুমেন্ট তৈরি করে দিল, যে যখনই দেখবে তখনই কিন্তু এই ঘৃণাটা আসবে। তো এই ঘৃণা, বিদ্বেষ, এই জিনিসগুলো হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার। আমরা একটা পরিবার থেকে উঠি, সেই পরিবারের যে শিক্ষা সেটাই আমাদের মধ্যে থাকে। প্রত্যেক মানুষকে আমি 2 ভাগে ভাগ করি। একটা মানুষ হচ্ছে আপনার বিপদে পাশে থেকে আপনাকে সঙ্গে নিয়ে যাবে, আর একটা মানুষ থাকবে আপনার বিপদ থেকে কিভাবে টেনে নিয়ে আসা হবে।
আমাদের আম্বেদকর দেখিয়েছিলেন যে আমাদের বিপদ মুক্ত করার জন্য আমাদের কি কি করতে হবে, কিন্তু আমরা সেটা ফলো আপ করি না। তো আমার খুব ভালো লেগেছে উনি অবহেলা কথাটা বলেছেন বলে। অবহেলা হচ্ছে মূল দায়ী। যখনই আপনি কাউকে অবহেলা করবেন সে কিন্তু আপনার বিরুদ্ধে যাবে, সে কোন পার্টি বা কি এটা বড় কথা নয়। আর এই অবহেলায় সব থেকে বেশি পীড়িত শোষিত মানুষ হচ্ছে আমরা কাদের কথা বলছি, যারা পিছিয়ে পড়া, দলিত, মুসলিম, মাইনরিটি, এগুলাকে বলতে চাইছি। দ্বিতীয় 4 নম্বর কোশ্চেন আমার অবজারভেশন ওনার বক্তব্য থেকে, নিজে কি চায় এটাই আমাদের কাছে পরিষ্কার নেই। এখানে আমরা যতজন রয়েছি গবেষক, অধ্যাপক বা যারা সমাজসেবী, তারা আমরা নিজে কি চাই এটাই আমাদের কাছে ক্লিয়ার নেই। যদি নিজে কি চাই এটা ক্লিয়ার না থাকে, তাহলে আমি কি করে বাকি জনকে আগিয়ে নিয়ে আসবো, এটা আমার একটা ব্যাপার। আর খুন্নি বৃত্তি সম্পর্কে সুন্দর বলেছেন। আমরা তৈরি হচ্ছে এখন বর্তমান যে সাম্প্রদায়িক পরিকাঠামো গড়ে উঠছে আমাদের এখানে, বস্ত্রতার কারখানা। আপনি আমার কথা শুনবেন, না হলে আপনাকে মরতে হবে। এই কিছুদিন আগেই কোচবিহারের ঘটনাটা ঘটেছে, আপনারা জানেন যে 4 জন মারা গেছে, তো বলেছে যে আরো 8 জন মারা যাবে। এই ধরনের বক্তব্য আমরা শুনছি। ভাষা সন্ত্রাসিতা বলাই যায় না, বলছি না। তো এই পরিবর্তনটাকে উনি আখ্যায়িত করেছেন পশ্চাৎমুখী পরিবর্তন। হ্যাঁ, আমরা পশ্চাৎমুখী হয়েছি, আমরা আরো পশ্চাতের দিকে যাচ্ছি। আর আমরা ঠিক শ্যামা পোকার মতন যাচ্ছি আগুনে ঝাঁপ দেওয়ার জন্য। যারা ওই ওপার বাংলা থেকে এসছে, এই ওপার বাংলা থেকে আসা নিয়ে একটা কথা উনি বললেন যে ওপার বাংলায় ভালো, এপার বাংলায় এই নয়। কেন আমরা এসেছি এটা বলতে গেলে আবার অনেক কিছু বলতে। ওই যে বললাম জাতিসত্তার আমরা 3টে রূপ পেয়েছি। কারণ একটা সময় আমরা ছিলাম ভারতীয়, পরে আবার হলাম পূর্ব পাকিস্তান এবং ভারতীয়, তারপরে আবার কি হলাম না বাংলাদেশি। তাহলে একটা মানুষের চরিত্র 3 রকম পেয়েছি, কারণ কিছুদিন আগে ছিটমহল হস্তান্তর হলো। তো আমরা সত্যি পশ্চাৎমুখীর দিকেই যাচ্ছি। কিছু নন বেঙ্গলি তারাই সংস্কৃত এটা আমাদের উপর জোর করে চাপাচ্ছেন। সুন্দরভাবে রানাবাবু এই কথাটা বলেছেন, আমার অবজারভেশন, আমি ওনাকে ধন্যবাদ জানাই এই দিকটা আলোকপাত করার জন্য। আর এই সমস্তকে ত্বরান্বিত করার জন্য রাস্তার উন্নয়ন বলে একটা শব্দ আমাদের খুব চলছে। এই রাস্তার উন্নয়নের জন্যই আমাদের এই পরিস্থিতি হয়েছে বলে আমার মনে হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার, আমরা যারা রয়েছি বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষার আঙিনায় গবেষকদের সাথে রয়েছি, তাদেরকে বলবো চিন্তা করার অধিকারটা আমাদের অর্জন করতে হবে। চিন্তা করার অধিকার অর্জন করে নিজেকেই বিচার করতে হবে কোনটা ভালো এবং কোনটা খারাপ, আর নিজেকে কর্মী হিসাবে করে তুলতে হবে। কখনোই নিজেকে আম্বেদকরের ট্রু ফলোয়ার বা আম্বেদকর সভা সমিতি বক্তব্য এগুলো দরকার, আমি বলছি না দরকার নয়, দরকার, কিন্তু একজন যোগ্য কর্মী হওয়াটা দরকার। যদি কর্মী হওয়া যায় তাহলে মনে হয় আমাদের যে মূল লক্ষ্য ছিল আম্বেদকরের কিছুটা হলেও আমরা অর্জন করতে পেরেছি, আগামী দিনেও পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং শুভদীপকে আমি বারবার বলবো যে কে কি বললো ওইটা এই প্ল্যাটফর্মে সকলের সামনে তুলে ধরে নিজেকে কখনোই ছোট হওয়ার কোনো প্রয়োজন নেই। পড়াশোনার সঙ্গে সঙ্গে সোশ্যাল অ্যাক্টিভিটিসের সঙ্গে থাকলে ঠিক হয়তো আমি সবসময় পাশে থাকতে পারি না ভাই, কিন্তু এটা নয় যে আমি থাকবো না বা ছিলাম না বা নেই। সমাজে ছিলাম, আছি, থাকবো, নিজের নীরবে নিভৃতে কাজ করে যাব। ঠিক সবাই জানতে পারবে যেদিন একজন তৈরি হবে সমাজে, তখন এটা সবাই জানতে পারবে। আর জানানো তো কাজ নয়, মেন কাজ হচ্ছে যে আমাদেরকে সমাজে সবাইকে এক জায়গায় একসাথে আসতে হবে। যে বিদ্বেষ নয়, ভালোবাসা প্রয়োজন, ঘৃণা নয়, ভালোবাসা প্রয়োজন। যারা বিদ্বেষ ঘৃণা করে এ বাংলা সে মাটি নয়, সে চারাগাছ কোনদিন বৃক্ষরূপে প্রতিষ্ঠিত হবে, সাময়িক হবে। অসংখ্য ধন্যবাদ সকলকে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এখানে আমার একটা ছোট্ট বক্তব্য আছে, মিটিং তো শেষ হতে চললো। একটা জিনিস হচ্ছে যে একেবারে ঠিক কথা বলছেন, বিদ্বেষ নয়, এবং বিদ্বেষটার অন্য কেউ বিদ্বেষ ছড়াচ্ছে, আমি তার বিরোধিতা করতে গিয়ে আর একটা বিদ্বেষ যেন নিয়ে না আসে। সম্প্রতি একটা লোক সমানে, আমি সেই লোকটার নাম মুখে আনতে চাই না, আমি এইসব ব্যাপারে আমার টলারেন্স একেবারেই নেই। কেউ একটা লোক বলবে যে আমি খুন করব, আমি আরো খুন কেন হচ্ছে না সেটা নিয়ে সে আক্ষেপ করবে, আর তার সঙ্গে তার প্রতি আমার সৌজন্য থাকবে, তাকে তার শুভেচ্ছা থাকবে, তা তো নয়, এটা তো হতে পারে না। কিন্তু সেই লোকটার বিরোধিতা করতে গিয়ে আমি সে কোন জাতের বা সে বাংলা বলতে পারে কি না, মানে সে যেহেতু কোনো একটা প্রান্তিক অঞ্চল থেকে এসছে, বাংলা বলতে, এই অপ্রাসঙ্গিক জিনিসগুলো এনে আমরা বিরোধিতার গভীরতাটাকে করি। এবং এটা শুধুমাত্র এই
ফেসবুকের কল্যাণে আমি জানতে পারছি যে এটা শুধু যে এই বাজে কথা বলা, খারাপ কথা বলা, গালাগালি দেওয়া, গালাগালি জিনিসটা আমাদের সকলকে বুঝতে হবে। গালাগালি জিনিসটা কিন্তু মানে নারী বিদ্বেষের প্রধানতম একটা উৎস হচ্ছে, প্রধানতম মূল হচ্ছে গালাগালি। কাউকে গালাগালি দিলে আর তাকে তো দিচ্ছি না, হয় তার মা, তার বোন, তার ঠাকুমা, তার মানে 14 নারী আগের কে ছিলেন তাকে গালাগালি। এগুলো আমার ধারণা কিন্তু সচেতনতা। এইটা যারা অসাম্প্রদায়িকতার কথা বলছেন, যারা সেকুলারিজমের কথা বলছেন, তারাও কিন্তু এই নিয়মগুলো সবসময় যে মেনে চলছেন তা কিন্তু না। এটা বলতে গিয়ে তারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলতে গিয়ে আবার নারী বিদ্বেষী হয়ে যাচ্ছে, আবার নারী বিদ্বেষের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তারা জাতিবাদী হয়ে যাচ্ছে। এইটা আমার মনে হচ্ছে একটু সাবধান থাকাটা খুব খুব প্রয়োজন। একদম ঠিক স্যার, আপনি একদম ঠিক বলেছেন। আমি দেখছিলাম আরেকজন হ্যান্ড রেজ করছিল, দীপাঞ্জন, আপনি কি বলতে চান, প্রশ্ন কোনো করতে চান? আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে মাইকটা আনমিউট করে একটু যদি প্রশ্ন করেন। স্যার আমি আর একটা প্রশ্ন করতে চাইছি, যেটা অনন্যা বললো তার সাথে ফলো আপ করে। আর আগে স্বাগত, ও তো যে তুমি যদি উদ্বাস্তুর একটু কথাটা, হ্যাঁ এই স্বাগত তুমি যদি একটু রিপিট করো যে তুমি আগে কি বলে, আমি শুনতে পাইনি, ও আমার আচ্ছা ইন্টারনেট আচ্ছা, চলে গেছিল আপনি 5 তখন মনে মিনিট। লিভ করে গেলেন। আচ্ছা না না, আচ্ছা, লিভ করে যাইনি, 5 মিনিট আচ্ছা ওই কেটে গেছিল, কানেকশন কেটে বুঝতে গেছিল। পেরেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি যেটা তখন বললাম যে শুভদীপ দা যেরকম ভাবে বললো যে দুটোর মধ্যে একটা বাইনারি দেখানো হচ্ছে, আবার আমি যেটা দেখাতে চাইলাম যে কোথাও কোথাও কিন্তু বাইনারিটা কাজ করছে না, বিশেষত মেট্রো সিটির যে ইউনিভার্সিটি গুলো রয়েছে কলকাতা বা দিল্লিতে, আর সেখানে যারা হিউম্যানিটিজ আর সোশ্যাল সায়েন্স নিয়ে পড়ছে, তারা কিন্তু অ্যাক্টিভিজমটাকে অতটা আলাদা করে দেখছে না, বরং তারা কিন্তু সেইটাকেই তাদের একটা ক্যারিয়ারের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে দেখে নিচ্ছে। এবং তারা অনেকের এরকম ভাবে তাদের মোটিভেশনটা কাজ করছে যে আজকে যদি আমি এরকম সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকি বা এরকম কোন একটা গ্রুপের সাথে যুক্ত থাকি যারা এইসব বিষয় নিয়ে কথা বলছে, তাহলে আমি অনেক পার্কস আছে একটা ইন্টেলেকচুয়াল সোসাইটির মধ্যে আমি প্রথমত প্রবেশ করতে পারছি, প্লাস আমি যদি আজকে সেরকম সোশ্যাল অ্যাক্টিভিটিস গুলোর সাথে যুক্ত থাকি, তাহলে পরবর্তীতে আমার এনজিও তে চাকরি পাওয়াটা আরো প্রশস্ত হয়ে যাচ্ছে। এবং এই জিনিসটা শুধু ওখানে না, আমি বিশ্বভারতীরও অনেকের মধ্যে এটা দেখেছি সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টে। তো আমার ক্ষেত্রে মনে হয় যে এই জায়গাগুলোতে কিন্তু বাইনারিটা খুব একটা কাজ করে না, আর এটা কিন্তু খুব কমপ্লেক্স একটা জায়গা। আর এটার সাথে আমি আরো একটা কথা বলেছিলাম যে তখন এই জিনিসটা যে আগে যেটা বললাম যে প্রচ্ছন্ন যে ব্রাহ্মণ্যবাদটা রয়েছে একাডেমিয়াতে, তখন কিন্তু যে জিনিসটা খুব ভাবে এক্সপ্লিসিট হয়ে যায় যখন আমরা দেখি এরকম নগর কেন্দ্রিক এই ছাত্রছাত্রীদের এই ধরনের পার্টিসিপেশন। আপনি ওই 2019-এ যখন ওই লেফট ওয়ার্ডের যে মিটিংটা হয়েছিল, আপনি এসেছিলেন যেটাতে সিগালে, সেখানে আপনি ওই কথাটা বলেছিলেন যে গ্রাম থেকে যে দলিত বা আদিবাসী সে যখন কষ্ট করে পড়াশোনা করে উঠে আসছে, সে কিন্তু যে ভাষায় কথা বলছে সে ধরনের বুদ্ধিজীবী যারা রুরাল টাইপ ইন্টেলেকচুয়াল, তারা যে ধরনের সেই বুদ্ধিজীবীরা যেভাবে কথা বলছে, আমাদের শহরের যারা দলিত বুদ্ধিজীবী, শহর আরবান টাইপ কিন্তু দলিত বুদ্ধিজীবী, তারা কিন্তু অনেকে সেইভাবে কথাটা কিন্তু বলছে না। আপনি এই বিষয়টা নিয়ে কিছুটা বলেছিলেন। আর এই এই কথাটা আমি যে অবজারভেশনটা দিলাম তাতে কিন্তু এই জিনিসটা আরো বেশি প্রকট হয়ে ওঠে। তো আপনি যদি এটাতে কিছু বলেন, যে দলিতরা যখন গ্রাম থেকে উঠে আসছে তাদের ভয়েসটা একরকম, তাদের বুদ্ধিজীবীর সত্তাটা একরকম, আর যারা শহরে রয়েছে তাদেরটা অন্যরকম। না, এটা তো তোমার অবজারভেশন খুবই ভালো, এটা আমার বলার কিছু নেই, যোগ করার কিছু নেই। এখানে একটা আমাদের শুধু সবসময় মনে রাখতে হবে যে মানে কোনো একটা অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে দেখলে চলবে না। এখানে ও দলিত বুদ্ধিজীবী, কিন্তু তার আবার একটা গ্রামীণ আইডেন্টিটি আছে, তার একটা দরিদ্র আইডেন্টিটি আছে। যেই মুহূর্তে শহরে যারা বড় হচ্ছেন বা শহরে যারা থাকছেন, যে দলিতরা, তারা অনেক অনেক বেশি সুবিধা ভোগ করেন, অনেক অনেক বেশি তারা হয়তো জন্মেছেন দলিত পরিবারে, কিন্তু তার সামাজিক আর্থিক ক্ষমতাগত অবস্থান সেটা অদলিতদের সঙ্গে বেশি, তার
ঘনিষ্ঠতাটা মানে শ্রেণীগতভাবে তিনি অদলিত শ্রেণীদের কাছাকাছি, অনেক বেশি কাছাকাছি। এই পার্থক্যগুলো তো আমাদের করতে হবে, এগুলো না করলে হবে না। কিন্তু দলিত মুভমেন্টটা যে হতে মানে আমাদের এখানে খুব জোরালো ভাবে উঠে আসতে পারছে না, তার একটা বড় কারণ যে আমরা গোটাটাকে দলিত ফ্রেমের মধ্যে যদি শুধু দলিত ফ্রেমের মধ্যে যদি দেখি, তাহলে আমরা পারবো। তার মধ্যে ক্লাসটাকে দেখতে হবে। না হলে যে জিনিসটা হয়েছে, দলিত উন্নয়ন বলতে গেলে যারা এগিয়ে গেছেন একটা অংশ, পশ্চিমবাংলায় দলিতদের ওই লেফটওয়ার্ড মিটিংটাতেও এটা নিয়ে আলোচনা হয়েছিল যে 60টা কমিউনিটি, তার মধ্যে একটা কমিউনিটির লিটারেসি রেট 80%-এর ওপরে, আর একটা কমিউনিটির লিটারেসি রেট 40%। এইরকম পার্থক্য এদের মধ্যে। এই পার্থক্যটা তো শুধু জাতি দিয়ে তাদেরকে বেঁধে রাখা যাবে না যে দুজনেই দলিত, তা তো নয়। এখানে একটা অনেক বেশি এগিয়ে থাকা, একটা অনেক বেশি পিছিয়ে থাকা, সেইভাবে তাদেরকে দেখতে হবে। এই জিনিসগুলো, এই ইনকোয়ারিগুলো আমাদের করতে হবে। তো সেটা আমার ধারণা, স্বাগতর অবজারভেশনটা খুবই খুবই ঠিক। এই পার্থক্যগুলো আছে, কিভাবে দেখবো সেটা একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, পলাশবাবুর কাছে আমার একটা কোশ্চেন ছিল, আমি কি বলতে পারি এখন? হ্যাঁ, নিশ্চয়ই 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 নিশ্চয়ই। হ্যাঁ, পলাশবাবু যে ব্যাখ্যাটা দিয়েছেন, ওটা আমার নিজস্ব মনে হচ্ছে ওটা উনি হোমল্যান্ডের প্রতি এই ভালোবাসা থেকেই উনি ব্যাখ্যাটা দিয়েছে। একটা নিউট্রাল ব্যাখ্যা মনে হয়নি আমার, কারণ দেশভাগের প্রেক্ষাপটটা অনেক ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। আর যেটাই যে বৈষম্য বা সাম্প্রদায়িক কোনো একটা রাজনৈতিক দলকে আমরা এখানে চিহ্নিত করছি বা নামও উল্লেখ করা হয়েছে, সেটা দেখুন স্যার, আমার 31-32 বছর বয়সে আমি এই দলটার যে খুব বেশি একটা প্রভাব বা প্রাধান্য লাস্ট হয়তো আপনারাও জানেন, আমার থেকে অনেক সিনিয়র পলাশবাবু দেখছি যে অনেক বেশি, বা রানাবাবু। কিন্তু আমি 2000 সাল থেকে যখন ক্রিকেট ফুটবলটা বুঝলাম, তখন থেকে দেখলাম যে যখন ভারত পাকিস্তান খেলা হচ্ছে বা ভারত বাংলাদেশ খেলা হচ্ছে, তখন যদি বাংলাদেশের কাছে ভারত মানে জিতেছে, সেখানে যদি একটাও ভারতীয় টিমে, ক্রিকেট টিমে যদি মুসলিম প্লেয়ার থাকে, তখন বলা হয় ওই জাহির খানের জন্য জিতেছে, তখন বলা হয় ওই ইউসুফ পাঠানের জন্য জিতেছে। ঠিক একই পাকিস্তানের সঙ্গেও যখন বা যদি হেরে যায়, তখন তো হেরে গেলে কি হয় যে এখানে সেই সম্প্রদায়রা একদম আনন্দ উৎসব করে বোম ফাটায়। এটা একদম প্রত্যক্ষ করেছি, এবং এই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে যাচ্ছি, সেখানেও মানে উঁচু স্তরের বন্ধুরাও ওইভাবে কথা বলেছে যে এ না থাকলে ভারত জিততে পারতো না পাকিস্তানের বিরুদ্ধে, বা ফুটবলের ক্ষেত্রে বিরুদ্ধে রহিম নবী না থাকলে জিততে পারতো না, বা হাবিবুর রহমান মন্ডল না থাকলে জিততে পারতো না। আমি পার্টিকুলার নাম ধরে বলছি। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? পলাশবাবুর কাছে আমার এটা প্রশ্ন। না, এটা আমি আরেকটা ঘটনা একটু বলি পেছনের, মানে বাংলাদেশ যখন সেই আইসিসিতে এরকম উঠে আসেনি, এখন তো ভারত বাংলাদেশ খেলা মানে একটা অন্যরকম মাত্রা পেয়ে যায়। ঠিক সেই মাত্রা যখন পাইনি, সেরকমই কলকাতায় একটা খেলার কথা মনে আছে, যে ভারত বাংলাদেশি খেলা, তখন বাংলাদেশকে মানে ওই যেমন বলা যায় আর কি, আমাদের কলকাতার একটা ভালো ক্লাবের সমমান ছিল তখন। মানে আমি ছোট না করেই বলছি, তুলনাটা জাস্ট করার জন্যই বলছি, ছোট করতে আমার একটু অন্যরকম সমস্যা হয়। তো সেক্ষেত্রে তখন কলকাতায় যখন খেলেছিল, সরি আমি ভারতের সঙ্গে খেলা নয়, সম্ভবত সেটা অন্য কোনো একটা দেশের সঙ্গে খেলা, এবং তখন এই কলকাতার দর্শকরাই কিন্তু মানে এতটাই বাংলাদেশের সাপোর্টে ছিল, এবং সে ভয়ঙ্কর উন্মাদনা ছিল। এবং বিভিন্ন সময় ওপার বাংলা, আমার মনে আছে যে এই মোহামেডান স্পোর্টিং বা এই অন্যান্য যে মোহনবাগান বা ইস্ট বেঙ্গল, ওপার বাংলা থেকে যখন যারা খেলতে আসতো, সেই মুন্না, তাদের কথা মনে আছে? এরা বোধহয় কুমারদারও বা এখানে সিনিয়র যারা আছেন তারা মনে থাকবেন, আসলাম, মুন্না, এরা এপার বাংলায় মোটামুটি একটু খুব রূপকথার মতো হয়ে গেছিল। তখনও কিন্তু তাদের নামে জয়ধ্বনি দেয়া হয়েছিল, মানে এই বাংলা থেকেই সেই জয়ধ্বনি গুলো এসেছিল। আমার মনে হয় এটা কি ব্যক্তিগত ফিলিংস এর জায়গা, তো উপর বাংলায় সমস্যা নেই সেটা কিন্তু নয়। কিন্তু একটা জিনিস তো দেখা যায় যে এই বাংলায় যদি
স্বাধীনতার পরে যতগুলো দাঙ্গা হয়েছে পূর্ব বাংলায় কোনো দাঙ্গা হয়নি। পূর্ব বাংলায় যেটা হয়েছে আমি বলবো সেটা ওই লুটপাট, কোথাও ওই জমি দখল করা, কোথাও বাড়ি দখল করা, সেই কারণে ছেড়ে এসছে। এটা আমার এই জায়গা থেকে আমি এই জায়গা এটা দেখেছি, আমি এই জায়গাতে রয়েছি আর কি। আমার মনে হয় যে যে কোনো সোশ্যাল ইনকোয়ারিতে আমাদের সব থেকে আগে আইডেন্টিফাই করতে হয় আমরা কি দেখব। আমি এটা বিমলেশ বাবু যেটা বললেন যে উনি দেখেছেন কেউ পাকিস্তানের পক্ষে জয়ধ্বনি দিয়েছে, পাকিস্তান, বিমলেশ বাবু তাহলে আমি ভারত পাকিস্তান খেলা হচ্ছে, ভারত সেখানে পাকিস্তানের অবস্থা একটু খারাপ হচ্ছে, তখন আমার চিরাচরিত অভ্যাস হচ্ছে যে দলটা হারে আমি তার পক্ষে চেঁচাই, হাততালি দিই। ভারত পাকিস্তান খেলা হচ্ছে, পাকিস্তান হেরে যাচ্ছিল, আমি পাকিস্তানের পক্ষে হাততালি দিচ্ছি। এটা দিয়ে কি প্রমাণ হয়? আমাদের সোশ্যাল ইনকোয়ারিতে কিন্তু এগুলো খুব ম্যাটার করে যে আমি কোনটাকে বেছে নেব, ইনকোয়ারির জন্য কোন ভ্যান্টেজ পয়েন্টটা আমি ধরবো, এটা খুব ইম্পর্টেন্ট। তেমনি যে মিথগুলো আছে, মানে আরো পেছনে যদি আপনি চান, যেমন অরঙ্গজেব একটা মিথ, খুব চমৎকার কাজ করছেন একজন অড্রি টুস্কে বলে হিস্টোরিয়ান, অড্রি টুস্কে বলে একজন হিস্টোরিয়ান খুব ভালো কাজ করছেন, মুঘল হিস্ট্রি নিয়ে ওর কাজ। সেটা করবার জন্য তিনি সংস্কৃত শিখেছেন এবং পার্সিয়ান শিখেছেন এবং ভালোভাবে শিখেছেন। তার অরঙ্গজেবের জীবন নিয়ে একটা ছোট বই আছে, সেখানে তিনি যেটা দেখাচ্ছেন যে অরঙ্গজেব মন্দির ভেঙেছিলেন, হ্যাঁ ভেঙেছিলেন, কিন্তু যত মন্দির ভেঙেছিলেন তার থেকে বেশি মসজিদ ভেঙেছিলেন। মন্দির ভাঙাটা বা মসজিদ ভাঙাটা এটার সঙ্গে ধর্মের যোগ ছিল না, এটার সঙ্গে যোগ ছিল স্টেট ক্রাফটের। মন্দিরগুলোতে বা মসজিদগুলোতে যখনই এগুলোতে ঘিরে তো রাজনীতি হয়, তো এই জিনিসগুলোকে ঘিরে রাজনীতি হতো। সেই রাজনীতি যখন স্টেটের বিরুদ্ধে যাচ্ছে তখন না ওটা চলবে, ভেঙে দেওয়া হলো। এর সঙ্গে ধর্মের কোনো যোগ নেই। তেমনি খেলার ব্যাপারেও অনেক সময় এবং অন্য দিক দিয়ে কোনো জনগোষ্ঠীর ক্ষেত্রে বিচ্ছিন্নতা যদি এই জায়গাতে এনে ঠেলে দেয়, তাকে যদি এরকম বলেন মুসলমানদের, আপনি বাঙালি না মুসলমান, আপনি বাঙালি না মুসলমান, এই প্রশ্নটা মানে প্রায় সব মুসলমানকে এই প্রশ্নটার মুখোমুখি হতে হয়। তারপরে তার মধ্যে খুব স্বাভাবিক একটা প্রবণতা হবে, তার মধ্যে ন্যারো ইনসুলারিটি এগুলো গ্রো করাটা অনেক বেশি স্বাভাবিক। সেখানে আমাদের দায়িত্ব হচ্ছে, আমরা যারা অমুসলমান, আমাদের দায়িত্ব হচ্ছে তাকে বলা যে আপনি বাঙালি। আপনারা বোধহয় একটা জিনিস জানেন, সাবির আহমেদ আমার সহকর্মী ছিলেন, সাবির আহমেদ, তিনি কলকাতা শহরে একটা প্রোগ্রাম করেন, নো ইয়োর নেবার। তার প্রথম মিটিংটাতে আমি গেছিলাম, তারপরে আমি আর যাইনি, আমি যেতে পারিনি। আমি সেখানে একটা প্রশ্ন করেছিলাম যে এটা সাবির আহমেদদেরকে কেন অর্গানাইজ করতে হবে নো ইয়োর নেবার, এটা আমরা কেন অর্গানাইজ করিনি? আমরা মানে নেবার মুসলমানদেরকে, তার মানে আমরা তো কখনো নেবার বলে ভাবিনি। তারা কেন এটা অর্গানাইজ করছেন? বিপন্নতার বোধ থেকে। তারা নিজেরা বলছেন আমাদেরকে চিনুন, আমরা খুনি নই, সন্ত্রাসবাদী নই, বাঘ ভালুক নই, আমাদেরকে চিনুন। এই যখন বিপন্নতার অবস্থা, তখন আমি সোশ্যাল ইনকোয়ারির ক্ষেত্রে ক্রিকেটে কি হলো, ফুটবলে কি হলো, সেইটা দিয়ে সোশ্যাল ইনকোয়ারিতে যাওয়াটা যেতে পারি। সেটা কলম্বিয়া ইউনিভার্সিটির কোনো ঐতিহাসিক সেটা নিয়ে গবেষণা করতে পারে। কিন্তু আমাদের দেশের যদি কোনো উন্নতি ঘটাতে হয়, তাহলে আমাদের ভ্যান্টেজ পয়েন্টগুলোকে আগে স্থির করতে হবে যে কোনটা। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে এবং আমরা আর কোনো প্রশ্ন মনে হয় না নিতে পারবো বলে। খুবই ভালো একটি সেশন হলো, যেখানে আমরা অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম, বুঝতে পারলাম। আর অজস্র ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য কুমার বাবু। আপনি আপনার মূল্যবান সময় বার করে আজকের জন্য লিখেছেন, বলেছেন, এর জন্য আমরা প্রচন্ড কৃতজ্ঞ।
ভালো থাকবেন। ভবিষ্যতে আপনার থেকে আরো শুনতে চাই, আরো বক্তব্য অ্যাটেন্ড করতে চাই, শুনতে চাই, জানতে চাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সেশন আমরা এখনই শেষ করব, এবং সকলকে আসার জন্য ধন্যবাদ, কথা বলার জন্য ধন্যবাদ। জয় ভীম। আমিও তোমাদের সঙ্গে কাজ করতে চাই, তোমাদের কাছ থেকে শিখতে চাই, আর তোমাদের সঙ্গে থেকে কিছু যদি করতে পারি করতে চাই। হ্যাঁ।